কি হলো? ও ডাক্তার। হ্যাঁ, কি? বাপরে, কাঁচা ঘুম ভাঙিয়ে দিলাম নাকি? কেন, কি হয়েছে কি? বলছি এবার অন্তত চালটা দিন। আর এতক্ষণ ধরে চুপ করে থাকলে তো রাজা মন্ত্রীরাও হাই তুলতে শুরু করবে। শোনো ছোকরা, এই খেলাটার নাম দাবা। এখানে মস্তিষ্কে দৌড়ঝাঁপ হয়, হাত পায়ের নয়, বুঝেছ? একটু রয়ে সয়ে এগোতে হবে। তো এগোন না, এগোন। ওই কচ্ছপের পিঠ থেকে নেমে যদি ঘোড়ার পিঠে চড়ে এগোতেন তাহলে কিছুটা সুবিধা হতো না? খেলাটা আজ রাতের মধ্যেই শেষ হবে, এরকম একটা আশা করার সম্ভাবনা দেখা যেত। এভাবে অনবরত কথা বলতে থাকলে তো মাথা ঠিক রাখা যায় না। এই মিসেস সান্যাল, আমাকে আবার এর মধ্যে টানছেন কেন? আপনাদের যুদ্ধ আপনারাই সামলান। মাথাটা বোধহয় আপনার এমনিই গেছে, নাহলে মন্ত্রীটাকে কেউ এক ঘর এগিয়ে থাক। উপদেশের প্রয়োজন হলে চেন। ওই জন্যই বলে কারো ভালো করতেন, সাহায্যের হাত বাড়ালেই কামড়ে দেবে। ওফ, চুপ করে খেলবি? আর এইভাবে চুপ করে থাকা সম্ভব? একটা লোক যে নিজের হাতের চেটোটা উল্টো করে দেখতেই জানে না। মিসেস সান্যাল, আচ্ছা, তোর মুখ বন্ধ করার জন্য এই খেলার সময় রঞ্জনার তোকে বই পড়ে শোনাতে হবে? ওর কি বিশ্রাম বলে কিছু নেই? আমার কষ্ট হয় না। আমার হয়। গত 5 বছর ধরে বানিয়ে বানিয়ে কত কষ্টের কথাই তো বললাম। কই তার কোনো ছাপ তো আমি ওর চোখে মুখে দেখতে পাই না। আমায় রাগাতে হলে আরো অনেক কিছু বলতে হবে। মিচিমিচি তোমাকে রাগাতে যাবো কেন? আমার কি আর কোনো কাজ নেই? এই যে এক প্রাজ্ঞ বৃদ্ধ গত 37 মিনিট ধরে একটা চাল ভেবে যাচ্ছে, সে সেটি ভুল চালটিই দেবে, আর সেটা ধৈর্য ধরে দেখাটাও তো একটা কাজ না? দেখো, ধরো যদি দেখতাম যখন আমার যন্ত্রণা বাড়ছে, ভয়ে আশঙ্কায় তোমার মুখ নীল হয়ে আসছে, উত্তেজনায় টপ টপ করে ঘাম ঝরছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আরেকটু যত্ন করে আমার পায়ের ব্যান্ডেজগুলো বেঁধে দিতে গিয়ে তোমার ওই চাপা কলির মতো আঙুলগুলো কাঁপছে, তবেই না? অথচ দেখো এই সামান্য দাবা বড়ে সামলাতে প্রবীণ ডাক্তারের কি প্রাণান্তকর প্রচেষ্টা। বলছি মশাই, এবার অন্তত চালটা দিন। বিপদ থাকতে না কনুয়ের পেছনেই আছে, বহুরূপে সম্মুখে তোমার, কথা খুঁজিছ বিপদ। ও তুমি যত কথা বলেই আমাকে অন্যমনস্ক করার তালে থাকো না কেন, এই এই নৌকো আমি সরাচ্ছি না। না না না, আপনি নৌকোর হাল ধরে বসে থাকুন, আর এই সামান্য বোরের ধাক্কায় সলিল সমাধি হলো তো। দাঁড়া 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 দাঁড়া। না না, দাঁড়াতে পারবো না। এই বসে বসে একটা কথা বলুন, আমি আপনার জায়গায় থাকলে কি করতাম বলুন তো? হঠাৎ করে পা দিয়ে টেবিলটা উল্টে দিতাম, আর এমন একটা ভাব করতাম, আহারে ছি ছি, কি হয়ে গেল। আমার হাত থেকে বাঁচার একটাই মাত্র পথ, আর কোনো রাস্তা বাকি নেই। থাক, এই বয়সে ওই রকম বুদ্ধি না দিলেও চলবে। বোধহয় মেজর লাহিড়ী এলেন। মেজর লাহিড়ীর সঙ্গে আপনার আগে পরিচয় হয়নি না? না, ওর কথা শুনেছি। ওই ফাঁকা জমিটার পাশে বড় লনওয়ালা বাড়িটা যিনি কিনেছে। হ্যাঁ, আমাদের অনেক দিনের পরিচিত, গৌহাটিতে আমাদের প্রতিবেশী ছিলেন। মায়ের গুণমুগ্ধ মণ্ডলীর একজন। অবশ্য মা বোধহয় ওনার প্রতি একটু নির্দয় ব্যবহারই করেছেন। তোমার মায়ের এই বিশেষ গুণটি কি আমার কাছে অজ্ঞাত? তা মিসেস সান্যাল, ওই ভদ্রলোক কি এখনো আপনার জন্য এক অন্তহীনাশা বুকের নিভৃতে বয়ে নিয়ে বেড়াচ্ছে? এটা তো আমার পক্ষে বলা একটু শক্ত, ডক্টর তরফদার। কথাটা ওকে জিজ্ঞেস করলেই হয়। এই মিলিটারিতে কোন র্যাঙ্কে ছিলেন? না না, মিলিটারি না, পুলিশের বিরাট অফিসার। মা ঠাট্টা করে বলেন মেজর লাহিড়ী। এই তো কদিন হলো রিটায়ার করেছে। আজ সন্ধেবেলায় ওকে আসতে বলেছিলাম। আসুন আসুন। দুঃখিত, দেরি হয়ে গেল, ফিরেই যাচ্ছিলাম, হঠাৎ আলোটা জ্বলতে দেখে ভাবলাম যাই ক্ষমাটাও চেয়ে আসি, আর এক কাপ কফি। আসলে ডিনারের পর স্যান্ডাল বাড়ির কফি খাওয়ার রেওয়াজটা এখনো নিশ্চয়ই আছে। নিশ্চয়, বসুন। থাক থাক, আমি নিজেই নিয়ে নিচ্ছি। আরে এই বয়সে সব কিছু নিজের হাতে না করলে এরপর হাত পাগুলো আর বসে থাকবে না। বাহ, চমৎকার। তারপর বলো রঞ্জনা, কেমন আছো? ভালো, আপনি? দারুণ।
আর তোমার এই রুগীটি? সমুখের খোলের মতো তার সমস্ত রোগভার বয়ে নিয়ে যেতে যেতে সেও দারুণ আছে। সত্যি কথা যেন তোমার মুখে সাজানোই আছে। এই নমস্কার, আপনার সঙ্গে সামনাসামনি পরিচয় না হলেও আপনি আমার সুপরিচিত, আপনার সুখ্যাতি এ বাড়িতে পা রেখেই মিসেস সান্যালের কাছ থেকে শুনতে পেয়েছি। অথচ ওই রকম দু একটি সুখ্যাতির খবর এই ছোকরার মাথায় সেদ হয় না কিছুতে। আমাদের ডাক্তারবাবুরা সব ভালো, দোষ একটা উনি ভাবেন, আর তার চাইতেও মারাত্মক উনি সেটা বিশ্বাস করেন যে দাবা খেলাটা ওনার বেশ আছে। এই এবার হলো তো? তাহলে তার শেষ চিৎকার করার টুকরো সময় পাবেন না। এই যে গাপ্পা কি মা? অনেকক্ষণ আগেই হতো, হার ভেবে কি করবেন? রাজ্যপাট নিয়ে একবারে পপাচ্ছ মমাচ্ছ হলো। ছকটা এবার রাত 9:30টার পর প্রত্যেককে যার যার সবার জায়গায় চলে যেতে হতো, আর 10:30টার পর এবারে কোথাও একটা আলো জ্বলতো না। এই মধুর বাবা বেঁচে থাকতেন। মেজর লাহিড়ী ওইসব দিনের কথাই বলছেন। আসলে আমরা এখন তনু আর উন্নির জন্যই অপেক্ষা করছি, ওরা থিয়েটার দেখতে গেছে। আমার অবস্থা হয়েছে নিশাচর প্যাঁচার মতো, যথেষ্ট ক্লান্ত না হলে ঘুম আসে না। আমাদেরকেও রাত জাগতে হয়। এই তো একটু পরে বড় এক কাপ কফি খেয়ে চোখের উপর থেকে ঘুমের হাতটা ঠেলে সরিয়ে দৌড়াতাম। বুঝেছো? ওটাতে নিশ্চয়ই আরো খানিকটা কফি আছে। না থাকলে করে দেওয়া যাবে। আর মনু, তুমি আর কিছুক্ষণ জেগে থাকতে চাইলে থাকতে পারো, তবে রঞ্জনা তোমাকে ঘুমের জন্য তৈরি করে দিই। ও আর কতক্ষণ জেগে থাকবে? ঠিক হ্যাঁ, জো আপকা মার্জি। মিস রঞ্জনা, না না, আপনি যখন ইচ্ছে শুতে যেতে পারেন, উর্মি বৌদিরা ফেরার পর। বলছো তো, কিন্তু আজ তোমাকে একটু বেশি ক্লান্ত লাগছে। হ্যাঁ, মেয়েটার বড্ড বেশি পরিশ্রম যাচ্ছে। কয়েকদিনে ছুটি নেবে রঞ্জনা? এখন তো তন্ময়ও আছে, আমরা ঠিক চালিয়ে নেব। না না, ঠিক আছে। তাহলে এসো হে সেবিকা, এই শয্যাশায়ী বীরের বিছানাকে ঠেলে ঠেলে পার্শ্ববর্তী কক্ষে নিয়ে গিয়ে তার নৈশ বিশ্রামের প্রস্তুতি সম্পূর্ণ করো। এই আমি কি আসবো? না না, আপনি এখানে বসে বসে শতরঞ্জের তৃতীয় যুদ্ধে আপনার শোচনীয় পরাজয়ের কথা ভেবে অনুশোচনা করেন। আমি 10 মিনিটের মধ্যে বীর শয্যায় সজ্জিত হয়ে আসছি। ঠিক আছে, এসো। চলো। এরকম একজন নার্স পাওয়া সত্যি খুব ভাগ্য। এত মার্জিত, ভদ্র। আর জানিও সব, একে না পেলে মৃন্ময়ের অ্যাক্সিডেন্টের পর থেকে কি রঞ্জনা এখানে আছে? না, এর আগে আরো 3-4 দিন এসেছিল, তবে ওর মতো কেউ না। রঞ্জনা ইউনিক, যেমন কাজ জানে তেমনি পরিশ্রম। বছরে 1 মাস ছুটি ছাড়া আর কখনো কামাই করেনি। আর বাকিদের তো দেখলাম 2 দিন মাসিমা মাসিমা, আর 4 দিনের দিন আসে না। রঞ্জনার এত বেশি আপন হবার চেষ্টা নেই, অথচ কাজের ব্যাপারে অত্যন্ত নিখুঁত। যেমন রিজা তেমনি সেলফ কনফিডেন্ট। এত বেশি দায়িত্ব সচেতন যে মাঝে মাঝে খুব অসুবিধাই করে ফেলে। অসুবিধে? এই যেমন ধরুন, প্রতিদিন রাতে শুতে যাবার আগে উর্মি আর মনু একটু একা থাকো, নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলবো, এই প্রাইভেসিটা যে দেওয়া দরকার সেটা ভুলেই যায়। তখন কোনো না কোনো কাজ খুঁজে বার করবেই। আর মনু বা উর্মির কথা ওকে বেরিয়ে যেতে পারাটাও সফল হয় না। না না, আপনি নিজে বলবেন স্বামী স্ত্রী একটু একা থাকবে না। আসলে রঞ্জনা ভেতরে ভেতরে খুব সেনসিটিভ, কিছু বললে ওর কোথাও লেগে যেতে পারে, তখন আপনারই খারাপ লাগবে। মৃন্ময় তো রঞ্জনার উপরে পুরোপুরি নির্ভর করে। পুরো অন্য কেউ ওর কষ্টের কথা জানো, ও সেটা একেবারেই চায় না, উর্মিও না। মৃন্ময় সেরে ওঠার কোনো চান্স নেই না? না, ও যে বেঁচে আছে সেটাই তো আশ্চর্য। পুরো ঘুরিয়ে গিয়েছিল, স্পাইনাল কর্ডের নিচের দিকটা থেতলে যায়, তার উপর গাড়িতে আগুন লেগে যাওয়ায় কয়েকটি জায়গা বিভৎস পুড়েও গিয়েছে। কোন যে দুর্ভোগ আসে। অথচ জানে মনুর গাড়ি চালানোর হাত ছিল অসম্ভব ভালো। ওর বাবা বেঁচে থাকতে তখন ক্লাস 8 কি 9-এ পড়ে প্রথম স্টিয়ারিং হাতে পায়। গৌহাটির ওই পাহাড়ি রাস্তায় কখনো রিহাবাড়ি কখনো নুনমাটি চলে যেত। অথচ নিজের গাড়িটা কেনার পরপরই না মানে বিয়ের পর গাড়ি চালানোয় আরো একটু সাবধান থাকতে পারতো। এখন আর ওসব ভেবে জন্ম থেকে কিছু কিছু মানুষ
কোনো একটা দুটো বিষয়ে অসাধারণ ক্ষমতা নিয়ে জন্মায়। মৃন্ময় বন্ধুরা বলতো মৃন্ময় ড্রাইভিং সিটে বসে গাড়ি খুব মাইনর দিকে, এই ধরুন কোথাও কোনো শব্দ হচ্ছে খুব সহজেই বুঝতে পারে। এই আমি যখন গৌহাটি ছাড়ি তখন মৃন্ময় বছর 5, এই তন্ময় বোধহয় বছর 2 পরের দিনও যে তার কিভাবে আসে। অথচ সবচেয়ে আশ্চর্যের কি জানেন, গাড়ির ব্যাপারে এখনো মৃন্ময় সমান আগ্রহ। ধরুন নতুন পার্টস বা মডেল এসব নিয়ে আলোচনায় এখনো সমানভাবে উত্তেজিত। কি করে যে এক একটা মানুষের এত জীবনী শক্তি থাকে। কষ্ট সহ্য করার ক্ষমতা দেখলে আমাদেরই কান্না পেয়ে যায়। যন্ত্রণা সহ্য করতে করতে মুখটা লাল হয়ে গেছে, কপাল দিয়ে টকটক করে ঘাম ছুটছে, মুখে হাসি ঠাট্টার ঘাম দিলে যখনই বেশি কথা বলে বোঝা যায় ওর যন্ত্রণাটা বাড়ছে। আরে একটু গান টান শুনলে হয় না? গ্রামাফোনটা না, আমি এবার উঠি। রঞ্জনাকেও তো এবার ছুটি দিতে হবে নাকি? না ঠিক আছে। আচ্ছা, তন্ময়বাবু আর উর্মি দেবী কি থিয়েটার থেকে খাওয়া দাওয়া সেরে ফিরবেন? হ্যাঁ, আরে ওরা তো রোজ রোজ বেরোচ্ছে না। তাহলে আরো ঘন্টা দেবে। তার মানে নিশ্চয় রমণী তুমি চাইছো না ততক্ষণ আমি জেগে থাকি? আমার তো তাই মনে হয়। ঠিকই, উর্মিরা ঠিক মতো ফিরলো কিনা সেটা দেখে শুতে যাওয়াই বোধ হয় ভালো। নাহলে তো আমার মৃন্ময়কে সারা রাত জেগে থাকতে হবে দুশ্চিন্তা। ওই তো, কি হলো? হ্যাঁ, গাড়ির শব্দ ঠিক ধরেছি। উর্মিরা আসছে। আরে 1000 গাড়ির মধ্যে ওই সান্নাল বাড়ির গাড়ি নাম্বার ফ্যামিলি মেম্বার থেকে না ঠিক চিনে ফেলবো। ওই কতদূর থেকে শব্দ শুনতে পাও? স্পষ্ট। আজ দেখবেন ডাক্তার উর্মিকে পরনে ওই আকাশি রঙের শাড়ি আর গলায় মুক্তোর মালা। আমি নিশ্চিত থিয়েটার না দেখে সবাই ওকেই বেশি করে দেখেছে। কি নাটক দেখতে গিয়েছিল? পুতুল খেলা। আর ওই নাটকটা দেখতে গিয়েই তো উর্মির সঙ্গে আমার প্রথম পরিচয়। বহুরূপীর কলস ছিল গুয়াহাটিতে। নাটক দেখা তো মাথায় উঠেছে, মাকেও দেখছি আর চোখে মাঝে মাঝে দেখছি। ইন্টারভিউয়ের সময় তো কি একটা সম্পর্ক বেরিয়ে গেল উর্মির মায়ের সঙ্গে। তার ঠিক মাস 2 পর একটা আপ এন্ড ডাউনের গাড়ি ড্রাইভিং সিটে এই শর্মা আর পাশের সিটে উর্মি দেবী। গাড়িটা সকাল থেকে গোয়াটের হেনরি কলেজ আর ইউনিভার্সিটি রাস্তায় পাক খাচ্ছে। যতক্ষণ না উর্মি বলবে তার আমাকে পছন্দ, গাড়ি থামবেই না। কতক্ষণ আর ঠায় বসে থাকা যায়। শেষে খিদের জ্বালায় মরার চাইতে নাকি আমাকে বিয়ে করে মরাই ভালো, এই শর্তে উর্মি দেবী রাজি হলেন। পানবাজারের বিখ্যাত শে অফ রেস্টুরেন্টে যখন গাড়ি থামলো তখন প্রায় 2:30। বিবাহ সম্পর্কিত ওটাই আমাদের প্রথম ভোজ বলতে পারে। এই গল্পটা সত্যি বলে মনে হচ্ছে, কি বলেন মিসেস রানা? ঠিকই, গল্প হলেও সত্যি। আসুন আসুন শাহজাদি। কি ব্যাপার, তুমি এখনো ঘুমোওনি? মন খারাপ লাগছিল? এত দ্রুত প্রত্যাগমনে হেতু চাঙুয়াতে যাওনি? শোনো না, নাটকটা দেখার পর না আর মুখ খারাপ লাগছিল? হে আর কি বেশি কথা। জানুয়ারি আলো ছায়া চাইনিজ বোলগুলোর নকশাগুলো দেখলেই সব ভুলে যেত। মিছিমিছি দৌড় যার করে এত তৈরি করে পাঠালাম, যদি কেউ নাই দেখ। এ কেমন লাগছে আমার বউকে? তোমার কথা মতো যদি নিজেকে দেখাতে হতো তাহলে তো ইন্টারভেলের সময় শুধু শুধু হলের মাঝখান দিয়ে পায়চারি করতে হতো। সাজগোজ করে আমার এত লজ্জা লাগছিল না, সারাক্ষণ গায়ে চাদরটা জড়িয়ে বসেছিলাম। যা, এই আশঙ্কাটাই আমি করেছিলাম। ঠিক আছে ঠিক আছে, এখন ওই চাদরটা সরিয়ে মান্য অতিথি বর্গকে আমার রুচি আর নজরের প্রমাণটা দাও। এসো বললে। কি হচ্ছে কি? আরে চাদরটা যে তোমার আসল চেহারাটা ঢেকে রেখেছে সেটা জানো? তুমি তুমি জানো? ধ্যাৎ। না না না, দাঁড়াও। বাহ, সুন্দর। এই কি হলো? সে কি? না, হঠাৎ কেমন লাগছিল। কি হয়েছে? শরীর খারাপ লাগছে? উর্মি, এই উর্মি মাথাটা হিলিয়ে দাও দেখি। ঠিক আছে, ব্যস্ত হতে হবে না, আমি সামলে নিয়েছি। সরি উর্মি, আমারই ভুল হয়েছে। কিচ্ছু হয়নি, আমি আমি ঠিক আছি। অনেকক্ষণ না খেয়ে আছো তো, তাই হয়তো মাথাটা ঘুরে গেছে। কখন খেয়েছো তোমরা?
আর কিছুই তো খাই, একটু চিপস আর এক কাপ কফি বাস। আশ্চর্য লোক তোরা। রঞ্জনা, কিছু মনে না করলে দেখো তো রান্নাঘরে কিছু আছে কিনা। না না, মনে করবো কেন, যাচ্ছি। তন্ময়, দেখ তো কফিটা আছে কিনা। খুব একটা নেই, দাঁড়া আমি করেই আনছি। আমি এবার উঠি, শরীরের দিকে একটু নজর দাও। না না, এখন এখন ভালো লাগছে, খেলেই ঠিক হয়ে যাবে। এখন তো তোমার কিছুটা স্বাভাবিক লাগছে। মিনিট খানেকের জন্য তো কেমন সাদা ফ্যাকাশ হয়ে গিয়েছিল। আসছি আমি, চলি মেম্বার। হ্যাঁ, গুড নাইট। আসুন, আবার আসবেন। নিশ্চয়ই। এই কিছু মনে না করলে আমি একটু বসবো। এই আজকালকার ইয়ং ম্যানদের তো কোনো বিশ্বাস নেই, এরা নিজেরাই বোঝে না কখন ওদের শরীরে একটু খাবার জমা দিতে হবে। চলুন একটু বাগানটাই হেঁটে আসি। বিহাবাড়ি থেকে আনা ভুঁইচাপা ফুলটা বোধহয় ফুটেছে। আসুন আসুন। ও হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন। মিছিমিছি আমার জন্য চিন্তা করাটা বা ছাড়ো তো। বুদ্ধু কোথাকার। আরে কোথাও গেলে কিছু খাও না কেন এতক্ষণ সময়? তো আমার তো এতক্ষণ থাকতেই ভালো লাগছে। কেন আমি তোমার জন্য এত রাত জেগে বসে থাকবো এটা ভেবে? সে তো আছেই, তারপর এখন আবার ওই রেস্টুরেন্টে যাও খাও, এসব আমার ভালো লাগে। একই কথা শুনিয়েছি মন্থরার মুখে। নাটক দেখার পর ভালো কোনো রেস্টুরেন্টে না খেলে যে আনন্দ সম্পূর্ণ হয় না, এই থিওরিটা কার ম্যাডাম? থিওরিও তো পুরনো হয়, আর তোমাকে ছাড়া এসব ভাবতে ভালো লাগে। আর তাছাড়া আমার এখন আর ওই বয়সও নেই। মাত্র 28 বছর বয়সে চারদিকে কালো পর্দা। এ বালিকে এখনো তোমার বহু ভুল পিছনে পথ হাঁটা বাকি। মুখটা বন্ধ করো তো। শোনো, ওই আহম্মক তনুটাকে পাকড়াও করো, আর যে কটা দিন এখানে আছে যাও, বেরিয়ে এসো। আমি কি সারাদিন বুড়ি পিসিমাদের মতো ঘরের মধ্যে বসে আছি নাকি? গত ক মাসে আমি আর মা মিলে কতগুলো নাটক ফাংশন দেখলাম বলো তো। তাই তো দেখবে, নিশ্চয়ই দেখবে। ওই মার সাথে গিয়ে কি আর তুমি সেই আনন্দ পাবে? আর বয়সের বন্ধুত্ব বলেও তো একটা কথা আছে না? সবকিছু ঠাট্টা করে উড়িয়ে দিল। আমরা একদিন বুড়ো হব, সেই ভবিষ্যৎটা। তো শোনো না, শোনো, নিজের ভবিষ্যৎ তৈরির জন্য যত খুশি শোনো, তবে এখন আবার ওই আগের মতো সকালে একাডেমি, বিকেলে গ্লোব, সন্ধ্যায় রবীন্দ্র সদন করে রাতে রবিশঙ্করের হোল নাইট। সখী, তুমি কি সেই? আস্তে, তখন আমরা পাগল ছিলাম, এখন ক্লান্ত লাগে, বাড়ি ফিরে আসতে ইচ্ছে হয়। ইচ্ছে? অনভ্যাসের চাপে ইচ্ছেটাকে গলা টিপে মেরে ফেলছো। তোমাকে ছাড়া ইচ্ছেটাকে আর বাড়তে দিতে চাইও না। শতকরা 100 ভাগ নির্বোধের উক্তি বলতে একেই বোঝায়। আচ্ছা, ওই গাধা তনুটা কি কাল পরশুর মধ্যেই জোড়াট ফিরছে? 6 মাসের জন্য এসে 1 বছর হতে চলবে। কিন্তু তুমি আমার কাছে প্রতিজ্ঞা করেছিল ফিরে যাওয়াটা তুমি আটকাবে। কিন্তু কাজের জন্য তো যেতেই হবে। ওই ছাতার বাগানটা বিক্রি করে দিয়ে এখানে এসে কিছু করতে পারছে না? চোরহাটের চা বাগানের জীবনে অভ্যস্ত হওয়ার পর কলকাতার অফিসের কোনো ঠান্ডা ঘরে নিজেকে আর আটকে রাখা সম্ভব নয়। ঠিকই বোধ, তবে আমি বা মার জন্য নয়, আমি তোমার কথা ভেবেই বলেছিলাম। নিজেকে নিয়ে বেঁচে থাকার ক্ষমতা আমার আছে মনু, এ বিষয়ে আমি যথেষ্ট স্বার্থপর। সে তো জানি, কিন্তু হে বালিকে, আমার এই অক্ষম অথর্ব শরীরটার জন্য তোমাকে এত উৎকণ্ঠিত হতে হবে না। না না, তা হবো কেন? তোমার তো শুধু ওই একটাই কথা, কি না তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। শোনো, এই যে শোনো, আমার সারাদিনে এত কাজ করার আছে না, যে দিনের হিসেব রাখার অবস্থা বা এই কোনোটাই আমার নেই। আমার কখনো বোর লাগে না, কারণ আমি যা যা করতে চাই তাই জন্য ওই 24 ঘন্টা সময়টা আমার বড় কম মনে হয়। এইবার বুঝলে? শোনো মনি, কোনো একদিন ভালোবেসেছিলাম বলে চিরজীবন ভালোবাসতে হবে তার কোনো মানে নেই। ভালোবাসাটা ফুলের গন্ধের মতন আসে, বয়ে যায়। যুক্তির দেয়াল তুলে তাকে আটকে রাখাটা বোকামো, আর এটা সম্ভবত অসম্ভব। কি বলতে চাইছো স্পষ্ট করে বলো তো। তুমি আমার মধ্যে কি এমন দেখেছো যাতে তোমার মনে হচ্ছে আমি আগে যা ছিলাম এখন তা নই? শোনো, একটা স্পষ্ট কথা বোঝো, তোমার কাছ থেকে ভালোবাসা পেয়ে পেয়ে এটাকে আমার খুব সহজ স্বাভাবিক বলে মনে হলেও
আমি মৃন্ময় সান্যাল, আমি তো জানি সত্যি অর্থে কতটা ঋণী আমি তোমার কাছে। তাই তো, সত্যি ঋণী। শুধু তোমার স্ত্রী এই পরিচয়টুকু দেওয়া ছাড়া আর কোন কাজটা করতে হয় আমাকে তোমার জন্য? না, তুমি করবেও না। আমার সমস্ত ব্যান্ডেজ আর অ্যান্টিসেপটিকের গন্ধে তোমাকে অভ্যস্ত হতে হবে না। আমি সেটা চাইও না, সহ্যও করতে পারবো না। তুমি এখনো তোমার মতো আছো বলে তোমার ভালোবাসার জন্য আমি এখনো লড়ে যেতে পারছি। ভগবান জানে তুমি কি করে এখন এই কথাগুলো বলে যেতে পারো। তুমি জানো না আমি আর কোনো দিনই পুরোপুরি সুস্থ হব না। কেন? কেন হবে না? আমি বিশ্বাস করি, আমি আমি সত্যি বিশ্বাস করি তুমি এখনের থেকে আরো অনেক বেশি সুস্থ হয়ে উঠবে। ডাক্তাররা বলছেন আগামী কয়েকদিনের মধ্যে আরো কয়েকটা অপারেশন করতে হবে। আর এমনভাবে শুনি যেন আমি সত্যিই বিশ্বাস করছি। এতে আর অবিশ্বাসের কি আছে? অথচ আমি যে জানি এই আমি আর আমার এই বিছানা এক অনন্ত সূত্রে গাথা, এ জীবনে বিচ্ছেদ নাই। তাহলে আমাদের শুরুর ভালো থাকার দিনগুলোর কথা ভেবে যতটা ভালো থাকা সম্ভব তাই থাকে। ও, তার মানে আমার শুরুর ভালোবাসার জোর যতটা ছিল তুলনা সেটা এখন অনেক কমে গেছে। হ্যাঁ, তাই স্মৃতির ধাক্কায় চলতে হবে না। আচ্ছা, মাঝে মাঝে আমি খুব সেন্টিমেন্টাল, মানে বাচ্চাদের মতো হয়ে যাই, তাই না? হলেই বা, সেন্টিমেন্টাল হওয়াটা তো দোষই নয়। আর তাছাড়া তুমি সবসময় বাচ্চাদের মতো করো না, তুমি তোমার মতোই। বল রে অপর্ণা, যা শুনিলে মনে হবে যেন চারদিকে আর কিছু না। ভালোবাসা ভাসিতেছে পূর্ণিমা, সুপ্ত রাত্রে রজনীগন্ধার গন্ধ সব। উর্মিলা, আমার চারপাশে যারা আসে তাদের ভালোবাসার সমবেদনায় আমার বাইরেটা ধুয়ে যায়। কিন্তু যন্ত্রণার আগুনের সামনে যখন আমি একা থাকি তখন আমি তোমাকে ছাড়া কাউকে দেখতে পাই না, শুধু তুমি। তুমি তুমি আজ রাতেই আমাকে এই কথাগুলো কেন বলছো বলো তো? হ্যাঁ, ধরো 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 লোকে যখন আমাকে সান্ত্বনা দেয়, সিম্প্যাথি দেখায়, আর আমি হাসি হাসি মুখে সেসব শুনি, তখন তুমি কি ভাবো? ওরা আমার জন্য ততটাই ভাবে, ততটাই কষ্ট পায় না? আর কেনই বা পাবে? ওরা সব জীবনের পিঠে চলে ফিরে বেড়ানো এক একটা জ্যান্ত মানুষ, আর আমি সেই পিঠ থেকে খসে পড়া একটা পাতিল কঙ্কাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আর আর কথা বলবো না 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 না, শোনো না, শোনো শোনো শোনো, ওরা 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 ওদের সামনে আমি নিজেকে খুব টাটকা তরতাজা দেখাই। ওরা দেখতে চাইবে তুমি মজায় আছো, ফুর্তিতে আছো, আর তোমার এই স্বাভাবিক থাকা এতে ওরা নিশ্চিন্ত নিঃশ্বাস ফেলবে। ভাববে আরে এর জন্য এত ভাবনার কি আছে? আসলে সবাই নিশ্চিন্ত হতেই আসে। আচ্ছা, তোমার এই কথাগুলোতে যে আমি বড় কষ্ট পাই সেটা তুমি বোঝো না। না না, তুমি কষ্ট পাবে কেন? সবটা শোনো, আর এত কিছুর পরেও আমার মনের জোর কিন্তু এতটুকু কমে না। কেন জানো? কারণ আমার তুমি আছো, আমার সবচেয়ে কাছের মানুষ। কোনোদিন হয়তো রাতে ঘুম এলো না, শরীরে অসহ্য যন্ত্রণা, আমি দাঁতে দাঁত চেপে সময়ের সঙ্গে জুঝতে থাকি, কারণ সকাল হলে আমি তোমার মুখটা দেখতে পাবো, তোমার চোখ দুটো আমায় দেখবে, তোমার আঙুলগুলো আমার মুখের উপর খেলা করবে, কপালের উপর থেকে ঘামে ভেজা চুলগুলো সরিয়ে দেবে। সেই যন্ত্রণার রাতে মুখ বুজে থাকলেও আমি তো সবচেয়ে জীবন্ত সুখী একটা গোটা মানুষ। কেন আমার এত ভালোবাসো নির্মল? আমি তো স্বার্থপর, বোকা। তোমার তোমার বিশ্বাসের ভার বইবার লোক আমি নই। খুব খারাপ আমি। বিয়ের সময় তুমি যেমনটা ছিলে আজও ঠিক তেমনটাই আছো, কিন্তু আজ যেন একদম অন্যরকম। মনে হচ্ছিল কোনো এক দেবী এই মাত্র সুন্দর পৃথিবীটা তৈরি করে তাতে প্রথমবার পা দিতে চলেছে।
1 বছর আগে তুমি বেশ কষ্টে ছিলে, তোমার মুখই সে কথা বলে দিত, আর আজ সেই মুখই বলে দিচ্ছে ভেতরে ভেতরে কতটা সুখী খুশি তুমি। আসলে এই সময় সবাইকেই একটু অন্যরকম লাগে। আর কদিন পর চুলের ভেতর ফুলতারেরা উঁকি মারবে, মুখের চামড়া ঝুলে পড়বে, মুখের চামড়া খুঁজতে যাবে। তোমার এই চেয়ারটা কি হয়েছে? চুপ করো না, তুমি 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 কোনোদিনই না, না না, আমি সেটা সহ্য করতে পারবো না। না আচ্ছা না না না, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। সেদিন সেদিন ওর অ্যাক্সিডেন্টটার সাথে সাথে চলে গেলে সবচেয়ে ভালো হতো। কারো কাছে আমার আর কোনো প্রয়োজন নেই, আমি একটা জীবন্ত মৃতদেহ। ধ্যাৎ, কি বলছো কি পাগলের মতো? আমাকে এভাবে বাঁচিয়ে রাখার কি মানে? হ্যাঁ, একটা ওষুধ একটু বেশি ডোজে পুশ করে দিলেই সব কষ্ট শেষ হয়ে যেত। আমি যতটা কষ্ট পাচ্ছি তার চেয়ে 10 গুণ বেশি কষ্ট তুমি পাচ্ছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি সত্যি এরকম ভাবো বলো তো? হ্যাঁ হ্যাঁ। আমার ভাবনাটা কি জানো? হ্যাঁ, তুমি, আমি, আমরা সবাই, আমরা 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 সবাই এই ভাবনাটাকে উড়িয়ে দিতে পারতাম, এই কষ্টটাকে উড়িয়ে দিতে পারতাম যদি যদি আমাদের এই ঘরগুলোতে হেলে দুলে বানানোর একটা ছোট্ট উর্মি বা একটা ছোট্ট মৃন্ময় থাকতো। মাঝে মাঝে খাটের পাশে এসে বুড়ো আঙুলে পট দিয়ে দেখার চেষ্টা করতো আমি কে। সেই হতো আমাদের দুজন। তোমার জীবনটাকে যে শুকনো বালির মরুভূমি বানিয়ে দিলাম, সেই ভাবনা থেকে তো মুক্তি পেতাম। আচ্ছা আচ্ছা পাগল তো, আচ্ছা আমি তোমাকে কি করে বোঝাই বলো তো? আমার আমার জীবনটা শেষ হয়ে যায়নি। এই শোনো শোনো, আমি তোমায় ভালোবাসি উর্মি। আগে যেভাবে বুকে জড়িয়ে তোমার কাছে যেতে পারতাম, এখনো সেই ইচ্ছে হয়। তোমার চোখ দুটো বুঝে আসবে, ঠোঁট দুটো কাঁপবে, আমার হাতে তোমার মাথাটা হেলিয়ে দিয়ে আরো আরো অনেক কিছু চাইবে তুমি। সারা শরীরে সেই চাওয়াটা বয়ে যাবে। উর্মি, আমি অক্ষম, পঙ্গু, আমি কিচ্ছু পারি না। অথচ দিনের পর দিন এটা সহ্য করে যাওয়াটা আমার কাছে অসম্ভব হয়ে উঠছে। আমি কি করবো বলো? আমি কি করবো? কি করবো আমি কি করবো? এই মৃন্ময় শোনো শোনো, আচ্ছা বলো না, আচ্ছা, বলো, আচ্ছা, আচ্ছা, আমি দেখো, কি করবো? তুমি এরকম করলে আমি আমি কি করে পাবো? এই এই প্লিজ কাঁদো না, কি বোকার মতো না? একটা রুমাল দাও তো। পাগল, আমি আমি এত ভয় পেয়ে গেছিলাম না। ডাক্তারদের ভাষায় একেই বলা হয় স্নায়বিক উত্তেজনা। ভাগ্যি ভালো তুমি একাই ছিলে, রঞ্জনা আমাকে অবস্থা দেখলে তার উপায় ছিল না। আমি তোমার আয়নাটা সঙ্গে আছে? বরের জন্য যাকে সবসময় অপসরি সেজে থাকতে হয়, তার কাছে আবার আয়না থাকবে না? আমি হচ্ছি সেই সাহসী পাইলট যে নিজেই জানে না কোথায় নামতে হবে, অথচ কপালের ঘাম মুছে তাকে চালিয়েই যেতে হবে। দেখি, আমার আরেকটা ছবি মনে হয় জানো, একটা বিশাল বড় দীঘিন সমুদ্রে আমি একাই একটা জাহাজে ভেসে চলেছি, অথচ জানি না কখন যে জাহাজের এক পাশে আগুন লেগে গেছে। এই তো এখন এখন কেমন ঝরঝরে লাগছে, বোঝাই যাচ্ছে না? হ্যাঁ, ওই তো শ্রীমান তন্ময় আসছেন। বাপরে, রান্নাঘর তো নয়, যেন কাজিরাঙা। তাহলে সঠিক জায়গাতে গিয়েছিলি বল। দুধ কফির প্যাকেট এখানে তো চিনি খুঁজে পাই না। আর
কাপ প্লেটও যে কেউ ঢেকে রাখে এ প্রথম দেখলাম। তো চা চিনি কফি খুঁজতে এতক্ষণ সময় লাগিয়ে দিলি? না, হঠাৎ মনে হলো গাড়িটা ঢেকে আসে, নাহলে সারা রাত কুয়াশায় ভিজে। আমাদের এখানে বসিয়ে রেখে গাড়ির যত্ন আত্তি করতে চলে গেলে। না না, ওইটা ভালো কাজ করেছিস। অবশ্য এ সময়ের মধ্যে উর্মি আমার বেশ সেবা ধর্ম করেছে। এই ফ্লোরেন্স নাইটেঙ্গেল কোথায়? আসছে, ছ্যাক চুপ করে কি যেন বানাচ্ছে, ও। নিশ্চয়ই ওই দাদার ফেভারিট কিসমিস দিয়ে। দুধের হালুয়া, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। নিজে হাতে খেতে পারবেন তো? স্বচ্ছন্দে। না, আমি পোশাকটা পাল্টে এবার স্বচ্ছন্দ হয়ে আসি। আমি কিন্তু আর ততক্ষণ অপেক্ষা করতে পারছি না। তুমি শুরু করো না, আমি এক্ষুনি আসছি। ডক্টর তরফদার, আসুন। মা, এসো। না, এবার আমি শুতে যাব। একটু একটু কফি খাবে না? না, ক্লান্ত লাগছে। তুমি ঘুমোতে যাওয়ার আগে একবার আমার সঙ্গে দেখা করে যেতে পারবে? এরকম করে বলছো কেন? যাবো, কিন্তু যদি ঘুমিয়ে পড়ো তাহলে কিন্তু আমি ডাকবো না। না, ঘুমোবো না। এসো রঞ্জনা। কি মৃন্ময়, শুতে চললে? হ্যাঁ, একটু শুয়ে থাকি। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে। আয় বাবা। শুভরাত্রি সবাইকে। কি রঞ্জন, আমি একটু হাত লাগাবো? না না, আমার অভ্যেস আছে। আরে দাও দাও রঞ্জনা, এই ডাক্তার ভদ্রলোককে একটু মুখের কাজও করতে দাও। তোমাকে খুব ক্লান্ত লাগছে উর্মি। খেয়ে শুয়ে পড়ছো না কেন? না না, সবাই আসুক। শেষ পর্যন্ত কি হবে জানি না। তবে মৃন্ময়ের জন্য তুমি যা বলেছ, মা হিসেবে সত্যিই আমি তোমার কাছে কৃতজ্ঞ। শেষ পর্যন্ত মানে কি হয়েছে? এরকম করে বলছো কেন? না, মৃন্ময় ঠিকই আছে, কিন্তু বলার মতো অবস্থা কি সত্যিই আসেনি। কি বলছো আমি বুঝতে পারছি। মৃন্ময়কে সুস্থ করে তোলার জন্য যদি আরো অনেক কিছু করতে হয় তো করবো না। কিন্তু একজন পঙ্গু অথর্বের পাশে সারাটা জীবন দাঁড়িয়ে থাকবে বলে তুমি নিশ্চয়ই ওকে বিয়ে করোনি। আর যথেষ্ট সুস্থ স্বাভাবিক হয়েও আমার বর যদি ইনকনসিডারেট হতো তাহলে তো আমাকে পঙ্গু হয়ে থাকতে হতো। নিজের অবস্থাকে জাস্টিফাই করার জন্য এই তোমার সাজানো যুক্তি উনি শুধুমাত্র একটা আইনের কাগজে সই করেছো বলে নিজের সমস্ত স্বাভাবিক ইচ্ছে অনিচ্ছেকে ছেড়ে ফেলবে, এটা অস্বাভাবিক নয়। না নয়, কাউকে ভালোবাসলে এটা সহজ, অস্বাভাবিক নয়। আর সব কোথায়? কি হচ্ছে তোমাদের? না কিছু না, আয় বস, নে খেয়ে নে। হ্যাঁ, আগে বিখ্যাত টি মারছেন তন্ময় সান্যালের হাতে কফি না। আরে আসুন আসুন আসুন, আপনি দেরি করে এলে কি হারাবেন আপনি নিজেও জানেন। জীবনের বিভিন্ন ক্ষেত্রে এত বেশি বঞ্চিত হয়েছি, এখন আর নতুন করে কিছু হারাতে চাই না। হ্যাঁ, সামান্য ওইটুকু, অনেক রাত হয়েছে। দাদা, কেন যেন আজ ওকে খুব এক্সস্টেড লাগে, বললো প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে। আমি অবশ্য বলে এলাম খুব বেশি ডিস্টার্ব ফিল করলে একটা যেন ট্যাবলেট নিয়ে নেয়। উর্মি, তুমি ওর কাছে একটু থাকো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। এই না, ঠিক আছে, বসো, এত তাড়ার কিছু নেই, খেয়ে না। এই আমি আসছি, গুড নাইট। চলুন, হ্যাঁ। আপনাকে একটু এগিয়ে দিই। তন্ময়, উর্মি, তোমরা বেশি রাত করো না। হ্যাঁ, দরজা জানলা বন্ধ করে আলো নিভিয়ে মশারি গুঁজে শুও, তাই তো? সব হবে। দেখেছেন মায়ের সঙ্গে কেমন ঠাট্টা? আরে বয়সেরও তো একটা দাম আছে নাকি? ওই জন্যই তোদের এত স্নেহে আদরে বড় করেছিলাম। বড় হও, বুঝবে। এইভাবে কথার পিঠে কথা জমতে থাকলে কিন্তু ওই ডিঙিয়ে বাড়ি যাওয়া মুশকিল হয়ে পড়বে। এই নিন, আমি মুখ বন্ধ করলাম, আপনি এবার নিশ্চিন্তে লাভ দিন। কাল আসবেন তো? হ্যাঁ নিশ্চয়ই আসছি। হ্যাঁ, আসুন, গুড নাইট। উর্মি, উর্মি, কি হয়েছে? কাঁদছো কেন? এ আমরা কি করলাম তন্ময়? ওকে আজ কিরকম অন্যরকম লাগছিল। মনে হয় সব বুঝতে পেরেছে, কিন্তু কিন্তু আমাদের সেটা বুঝতে দিতে চায় না। বুঝতে পেরেছি? অসম্ভব। হ্যাঁ হ্যাঁ, কোনোভাবেই ওকে কোনো কিচ্ছু বুঝতে দেওয়া চলবে না। আর তাই জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। এই জন্য তো তুমি একা দায়ী নয়, আমিও। তাতে আর কিচ্ছু এসে যায় না, কিচ্ছু না। কেন আমায় ওভাবে চাইলে তুমি? আর আমি কেন তোমায় আঁকড়ে ধরলাম? উর্মি, ছি!
ভেতরে আছে। এখানে নিজেদের পরিস্থিতি বোঝানোর মতন অবস্থা বলতে তো বোঝার মতো অবস্থা বোধহয় কারণ নেই। মর্নিং ওয়াক থেকে ফিরে বাজার বেরোবো করছি, এমন সময় কাজের মেয়েটা এসে খবর দিল, আনএক্সপেক্টেড। গতকাল তো বেশ ভালোই ছিল। ওই অবস্থায় যতটুকু ভালো থাকা যায়। বসুন। গোটা রাস্তাটা শুধু এটা ভাবতে ভাবতে এসে যেন শুনি খবরটা মিথ্যে। কিন্তু এই বাড়িতে পা দেওয়া মাত্রই রাতের দিকে কি বাড়াবাড়ি কিছু হয়েছিল? আমরা রাতে শুতে যাওয়ার আগে সবাই একটু কফি খেতে চাইলাম। দাদা বলল ও শুয়ে পড়বে, ক্লান্ত লাগছে। ডক্টর তরফদার আর রঞ্জনা গিয়ে দাদাকে শুয়ে দিয়ে এলো। তখন তো বেশ ভালো। ঘুমের মধ্যেই? তাই মনে হয়। ভালোই হয়েছে, এক ঘুম থেকে আরেক ঘুমে, সবচেয়ে কম কষ্টের পথ। তোমরা কখন বুঝতে পারলে? এমনিতে রাতে ঘুম না হলে দাদা বেশ বেলা করে ওঠে। এই 9টা সাড়ে 9টা নাগাদ আমি, বৌদি আর মা ব্রেকফাস্ট করছি। রঞ্জনাই ওর মুখটা দেখে মনে হচ্ছিল একটা মারাত্মক কিছু ঘটনা ঘটেছে। কি হয়েছে বলতেই ওর কান্না মেশানো গলায় যেটা বেরিয়ে এলো, বুঝতে পারলাম তো ভয় পাচ্ছে যে দাদা হয়তো মারা গেছে। বৌদি কি একটা বলতে গেল, কথাটা গলায় আটকে গেল। পুরো কিছু একটা ধরার চেষ্টা করতে করতে হুমড়ি খেয়ে পড়লো টেবিলের উপর, পুরো অজ্ঞান। তোমার মা? আশ্চর্য দেখলাম মাকে এমনভাবে তাকিয়েছিল যেন শুধু শরীরটাই এখানে আছে, বোধ বুদ্ধি কোনো কিছু কাজ করছে না। ঠকঠক করে শরীরটা কাঁপছে, গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। রঞ্জনাই ভুল করেছে। ও যদি সবার সামনে কথাগুলো না বলে তোমায় একা ডেকে নিয়ে গিয়ে। কিন্তু মাই কিন্তু প্রথমে নিজেকে সামনে উঠে তার এক অদ্ভুত গলায়, বিশ্বাস করুন মনেই হচ্ছিল না যে মা কথা বলছে। বলল তবুও একবার রঞ্জন ডক্টর তরফদারকে খবর দিতে হবে। মানে ওরকম করে গলাটা যেন আমাকে কোনোদিন শুনতে। তন্ময়, তন্ময় শান্ত হও, আর কিছু বলতে হবে না তোমাকে। ঠিক আছে। তারপর মা বলল তুই যা, আমি আর রঞ্জনা উর্মিকে দেখব। আমি দাদার ঘরে গেলাম। হঠাৎ দেখলে মনে হবে যেন ঘুমোচ্ছে। আমি ওর বুকে হাত দিয়ে দেখলাম, আমি ওর পালস দেখলাম। একবার মনে হলো হার্টবিট চলছে, পালসটা পাচ্ছি। আর মনে হলো না। এরকম হয়, তখন আসলে ওই নিজের দুপুকুরিটাই আরো বেশি করে শুনতে পাওয়া যায়। কতক্ষণ তাকিয়েছিলাম জানি না। তারপর গাড়িটা নিয়ে ডক্টর তরফদারের কাছে গেলাম। উনিও প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না। এসে কি বললেন? হার্ট ফেল। উনি কেমন আছে? সেই থেকে দাদার বিছানার পাশে বসে আছে, কোনো কথা বলছে না। তোমার মা? ডক্টর তরফদার আছে মার পাশে, মধ্যে একবার বেরিয়েছিলেন, আপনি আসার একটু আগেই ফিরেছেন। ওই তো ডক্টর তরফদার আসছেন। আপনি এসে গেছেন? এরকম একটা ঘটনার মুখোমুখি হব আমরা, আবার যায় ডাক্তার? মিসেস সান্যাল আর উর্মিকে মুহূর্তেই উন্মাদ করে দেওয়ার মতন আকস্মিক এই ঘটনা। আমি মাকে গিয়ে বলছি মেজর লাইফে এসছে। এত নিঃশব্দ চলে যাওয়া, যেন কাউকে ওর দুঃখের কোনো খবরই দিতে চাইল না। আমার হতভাগা বন্ধুটি খুব বুদ্ধিমানের মতোই প্রস্থান করেছে। নিজের পায়ে ভর দিয়ে তার কোনোদিনই দাঁড়াতে পারতো না। অবশ্য ওইরকম বিছানায় শুয়ে শুয়ে আরো বহুদিন বেঁচে থাকতে পারত, কিন্তু কি লাভ? অন্যের ধৈর্যের উপর ক্রমাগত জোর খাটিয়ে যাওয়া। কিন্তু ঘটনাটা এত আকস্মিক, এটাই মেনে নেওয়া শক্ত। সেটাই ভালো। ধরুন ফুসফুস ফুলে যাওয়া বা ওইরকম কোনো কঠিন রোগের সামনে নির্ময়ের মতো ছেলে
একদিন হার স্বীকার করে শুধু টিকে থাকতো, সেটা কি আরও বেশি যন্ত্রণার হতো না? এসো রঞ্জনা, এসো, বসো, এবার একটু বিশ্রাম না। হ্যাঁ বসুন। ধন্যবাদ মিস্টার লাহিড়ী, আপনি এসে খুব ভালো করেছেন। মিসেস সানাল হয়তো আপনাকে দেখলে একটু হালকা হবে। তোমাকে একটু বিশ্রাম নিতে বলেছিলাম। এই অবস্থায় সম্ভব নয়। তাহলে একটু হেঁটে এসো। সারাদিন বসে থেকে আর মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে কি লাভ? আমাদের যে কোনো কারোর চেয়ে ঘটনাটা রঞ্জনার কাছে অনেক বেশি কষ্ট। এতদিন এত কাছের থেকে দেখেছে। হ্যাঁ, মৃন্ময়বাবু এক অর্থে আমার খুব কাছের মানুষ ছিল। খুব স্বাভাবিকভাবে ওকে শ্রদ্ধা করতে ভালোবাসতে শুরু করেছিলেন। এত সহজ সরল দিল খোলা উচ্ছল মানুষ যে যে কেউ ওর কাছে থেকেছে কাউকে কখনো শুকনো মুখে ফিরতে দেয় না। ঘটনাটাকে এত গভীর করে দেখার চেষ্টা করো না রঞ্জনা। মৃন্ময়ের পক্ষে যে কোনো দিন চলে যাওয়াটাই তো স্বাভাবিক ছিল। অনেক কিছু জানা থাকলেও মেনে নেওয়াটা খুব সহজ হয় না ডক্টর তরফদার। এতদিন তার কাছে থেকে থেকে একদিনই তার না থাকাটা সহজ স্বাভাবিক হয়ে যাবে, এটা অসম্ভব। আমার কেমন ভয় হচ্ছে রঞ্জনা। মনে হচ্ছে মৃন্ময় চলে যাওয়াটাকে তুমি অহেতুক বেশি গুরুত্ব দিয়ে ফেলছো। দেখুন ডক্টর তরফদার, প্রত্যেকটা নার্সের ভেতর একটা মানুষ থাকে। আর আশ্চর্য মনে হলেও সেই মানুষটার একটা মন আবেগ থাকাটাও সম্পূর্ণ স্বাভাবিক। থাক শেষ। আমার একটা অন্য প্রশ্ন আছে। মৃন্ময় সান্যালের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে আপনার কি মনে হয়? হার্ট ফেল? প্রত্যেকে হার্ট ফেলেই মারা যায়। আপনি কি পোস্টমর্টম করবেন? না, কেন? খামোখা পোস্টমর্টম করতে যাব কেন? আমি কিন্তু আপনার সঙ্গে একমত নই। দুঃখিত রঞ্জনা, বিষয়টা আমার। ভিজিটিং ডক্টর হিসেবে আমি যখন ডেথ সার্টিফিকেটে সই করব তখন এটা নিশ্চয়ই আশা করব না অন্য কেউ আমার কানের কাছে এসে বুদ্ধি দিয়ে যান। ডক্টর তরফদার, আপনি বহুবার আমায় বলেছিলেন যে মৃন্ময় বাবু আরো বহু বছর বেঁচে থাকার ক্ষমতা রাখেন। হ্যাঁ, তার সাথে আমি এও বলেছিলাম যারা ওর চারপাশে আছে তাদের সৌভাগ্য যে অনেক বছর ধরে মৃন্ময় সান্যাল সে কাজটি করে চলেন। ডক্টর তরফদার, মৃন্ময় সান্যালকে মেরে ফেলা হয়েছে। কি বলছো রঞ্জনা? আবার বলতে বলছেন? মৃন্ময় সান্যালকে মেরে ফেলা হয়েছে। কি বলছো রঞ্জনা? ছি! রঞ্জনা, রঞ্জনা, মনে হচ্ছে মৃন্ময়ের মৃত্যুতে তুমি আনন্যাচারালি শখে খুব স্বাভাবিক, কিন্তু যুক্তি বুদ্ধির ওপরই বিপদের সময় বেশি নির্ভর করতে হয়। যুক্তি এবং বুদ্ধি দুটোই আমার যথেষ্ট নিয়ন্ত্রণে আছে মিস্টার লাহিড়ী। রঞ্জনা যা বলছো ভেবে চিনতে বলো। সাময়িক উত্তেজনা। ডক্টর তরফদার, গত 5 বছর ধরে আপনি আমায় চেনেন। আপনার কি একবারও মনে হয়েছে আমি একটা হিস্টেরিয়াগ্রস্ত নিউরোটিক পেশেন্ট? মাঝে মধ্যে এমন উন্মাদ অঙ্গকিতস্তের মতো কথা বলে থাকি। ডক্টর তরফদার, এক মিনিট। রঞ্জনা, ডক্টর তরফদার যেভাবে মৃন্ময় চিকিৎসা করেছেন তাতে কি তোমার মনে হচ্ছে যে কোথাও কোনো খামতি বা ত্রুটি ছিল? তুমি অসন্তুষ্ট? হায় ঈশ্বর, এদিকটা তো ভেবে দেখিনি। বলো রঞ্জনা, তোমার চোখে আমার চিকিৎসা পদ্ধতিতে যদি কোনো ত্রুটি ধরা পড়ে থাকে তুমি বলো, আমি তার সাধ্যমতো ব্যাখ্যা দিতে চেষ্টা করব। মেডিকেল সায়েন্সে মৃন্ময় বাবুর চিকিৎসার জন্য যা যা করা সম্ভব ডক্টর তরফদার সবই করেছে। হ্যাঁ, এছাড়া মৃন্ময়কে বহু স্পেশালিস্ট দেখানো হয়েছে, অন্তত হাফ ডজন। তাহলে আমি ছাড়া আর কেউ বা কয়েকজন মৃন্ময়কে খুন করেছে, এই তো? আগে হ্যাঁ। কিন্তু একটা সহজ বুদ্ধির কথা বলো তো, মৃন্ময়ের মতো ওইরকম একজন অর্ধমৃত অভাগাকে কে খুন করবে? যারা ওর চারপাশে ছিল তারা প্রত্যেকেই ওকে যথেষ্ট ভালোবাসতো। অন্তত একটা মানুষ যতটা ভালোবাসা পেতে পারে, মৃন্ময় তার ওই অবস্থার জন্য অনেক বেশি ভালোবাসা পেয়েছে। তাহলে এখন তুমি যদি ভাবো ওদের মধ্যে কেউ একজন তাকে খুন করার ইচ্ছে গোপনে বয়ে নিয়ে বেড়াচ্ছিল, সেটা কি যথেষ্ট ইমেটেরিয়াল নয়? আমি যাই ভাবি না কেন এক্ষুনি সব সত্যি বলার শপথ নিয়ে তো সাক্ষীর কাঠগড়ায় দাঁড়াইনি। তাই আপাতত যা বলছি তাই যথেষ্ট। সাক্ষীর কাঠ? তার মানে এর মধ্যেই তুমি ভাবতে শুরু করে দিয়েছো যে আদালতে দাঁড়িয়ে তোমাকে ওই কথাগুলো বলতে হবে? না, আদালতে উকিলের এই জেরার সামনে দাঁড়িয়ে কিছু বলাকে আমি যথেষ্ট অসম্মানের বলে মনে করি। কিন্তু বিষয়টা যদি আদালত অব্দি গড়ায় তাহলে উকিল বা খবরের কাগজের রিপোর্টারদের মুখ বন্ধ করবে তুমি কি করে? আর মৃন্ময়ের মৃত্যুটা যে সম্পূর্ণ স্বাভাবিক সেটা তুমিও যেমন জানো আর আমিও জানি। যদি সম্পূর্ণ স্বাভাবিকই হবে তাহলে পোস্টমর্টম করতে আপত্তি করছেন কেন? নো, আই ক্যান্ট ডু ইট। রঞ্জনা, তুমি বুঝতে পারছো না তোমার ওই পোস্টমর্টমের প্রস্তাব উর্মি বা মিসেস সান্যালকে কোথায় ফেলে দেবে? মিস্টার লাহিড়ী, একজন নার্স যদি মনে করে তার রোগীর মৃত্যু হয়েছে অস্বাভাবিক কোনো কারণে, তবে কি করণীয়? উত্তরের আগে একটাই জিজ্ঞাসা, সেই নার্স তার নিজের অভিযোগ সম্বন্ধে নিঃসন্দেহ তো? হ্যাঁ, বলো কোন কোন যুক্তি সাজিয়ে তুমি অভিযোগের তীরটা ছুটছো? যদি আপনারা আমার পোস্টমর্টমের প্রস্তাবে রাজি হতেন তাহলে আমাকে কোনো অভিযোগই করতে হতো না, কারো বিরুদ্ধেই না। কিন্তু এখন আমাকে বলতে হবে
শুনুন, এক মিনিট রঞ্জন, আমার মনে হয় বিষয়টা আমার আর ডক্টর তরফদারের মধ্যে রাখা ঠিক হবে না। যতই মর্মান্তিক হোক না কেন, তোমার যা বলা তা স্যান্ডাল পরিবারের সবার সামনেই বলো। মিসেস সান্যাল এক্ষুনি এখানে আসবেন। উর্মি কোথায়? তাকেও দরকার। হ্যাঁ, আমার মনে হয় সেটাই ভালো হবে। দেখি কোথাও খুঁজে পাই কিনা। মিস্টার লাহিড়ী, সমস্ত কিছু শোনার আগেই অনুগ্রহ করে আমায় বিচার করতে বসবেন না। রঞ্জনা, আমি এই স্যান্ডাল পরিবারের বহু দিনের পরিচিত, আর মিসেস স্যান্ডাল আমার খুব কাছের মানুষ। আমার একটাই চাও, শেষটায় তোমার এই বেসলেস অভিযোগগুলো যেন তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখানো চাই। তেমন হলে আমার সমস্ত ব্যাগ ব্যাগের সময় রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। বাড়িটা আমার নয় রঞ্জনা, আর আমি এটাও জানি না যে এই মহৎ কাজটি করবার জন্য স্যান্ডাল পরিবার আমাকেই নিযুক্ত করবেন। আপনি এসেছেন। এইরকম একটা বিপদের সময় আমি এত কাছে থেকে না, মানে মিস্টার স্যান্ডাল বেঁচে থাকলে আমার যদি কিছু কর্তব্য থাকে তাহলে বলি, মানে এই পরিবারের কাছে আমার আমাদের বিপদে আপনাকে কাছে পেয়েছি, এটাই ভরসা। ভালো লাগছে এটা দেখে যে এত বড় একটা দুর্ঘটনার পরও আপনি ভেঙে পড়েননি। অবশ্যই এরকম কাজে আপনিই পারেন। এরকমটা যে থাকতে পারছি তাও মৃন্ময়ের জন্য। কেমন শব্দে বীরের মতো একা একা চলে গেল। এ বরং ভালোই হলো যে মানুষটা সবসময় আনন্দে ছুটে বেড়াতো, তার এরকম অসুস্থ হয়ে দিনের পর দিন বিছানায় শুয়ে থাকা, এটা দেখা যে কি কষ্টের। ওইরকম একটা ছটফটে শিশু আমি আর কোনোদিনও দেখতে পেলাম না। সেই ছোটবেলাতে সেই সবই ভাবছি। ও চলে গেছে বলে কাঁদছে না, বরং অনেক শান্তিতে নিশ্চিন্তে মুক্তি পেয়েছে। এসো এসো এসো, বসো বসো। মৃন্ময় চলে যাওয়াটা আকস্মিক হলেও এবার হচ্ছে ভালোই হলো। চোখের সামনে একটা মানুষকে একটু একটু করে ফুরিয়ে যেতে দেখাটা যে কি কষ্টের। হ্যাঁ, আমিও তো তাই বলছি। ভেঙে পড়ো না বলবি। একটু যদি বুঝতে পারতাম। আগে থেকে বুঝতে পারোনি বলেই তো এখন সহ্য করিতে পারছো না, হলে কি আমরা ওকে এত আনন্দে বিদায় দিতে পারতাম? হয়তো তাই আমাকে মুক্তি দিয়ে গেল, রঞ্জনাকেও। হ্যাঁ, ঠিকই বলেছ। তুমি মৃন্ময়ের জন্য যা করেছো সেই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আমার যা কর্তব্য ছিল আমি ঠিক ততটাই করেছি। নিজের কাছে শুধু কর্তব্য বলে ছোট করো না রঞ্জনা। মৃন্ময় কখন কি চাইতো এ তুমি ছাড়া আমরা কেউই তেমন করে বুঝতাম না। মৃন্ময়বাবু খুব বড় মনের মানুষ ছিল। নিজের কষ্টের কথা কাউকে কখনো মুখ ফুটে বলে বিব্রত করতে চাইতেন না। আমার একটা অনুরোধ আছে, তোমাকে বলি, মাকেও বলেছি। এই কবছরের অমানসিক পরিশ্রমের পর এবার তোমার কয়েকদিনের একটু নিশ্চিন্ত বিশ্রাম প্রয়োজন। তোমার এক বন্ধুর কথা বলতে না, কার্শিয়াংয়ে থাকে, তার কাছে গিয়ে মাস 2-3 বিশ্রাম নিয়ে এসো। আর টাকার জন্য ভেবো না, সেটা না হতো। আপনার কথা ঠিক বুঝতে পারিনি বোধহয়। না মানে কার্শিয়াংয়ে মাস 2-3 থাকতে হলে তো বেশ কিছু টাকার প্রয়োজন। সেজন্য আপনার কাছ থেকে টাকা নেব, এটাই বলতে চাইছেন তো? হ্যাঁ, তাতে দোষটা কি? উর্মি দেবী, আমার কাজের যা মূল্য তা আমি নিয়মিত আপনাদের কাছ থেকে পেয়ে এসেছি। সে টাকা যদি আমার কাছে একান্ত কম বলে মনে হতো, আমি নিশ্চয়ই অন্য কোথাও কাজ খুঁজে নিতাম। কারোর দানে আমার ঘৃণা হয়। রঞ্জনা, উর্মির রঞ্জনা আজ এখন যা বলছে সেটাকে এত সিরিয়াসলি নিও না। আজও নিজের মধ্যে নেই। না ডক্টর তরফদার, বিষয়টাকে এত হালকা করে তোলার চেষ্টা না করাই। উর্মি, আমি তোমাকে দু একটা কথা বলতে চাই, যদিও এই অবস্থায় এসব কথা। বিষয়টা কি? হার্ট ফেল করে মৃন্ময় মারা গেছে, রঞ্জনায় ব্যাখ্যা সন্তুষ্ট নয়। কেন? ডক্টর তরফদার কি বলছেন? আমি ডেথ সার্টিফিকেট এক্ষুনি সই করতে রাজি আছি। কিন্তু রঞ্জনা মনে করছে একটা পোস্টমর্টম হওয়া প্রয়োজন। না, কখনো না। বেঁচে থাকতে মৃন্ময় যথেষ্ট যন্ত্রণা পেয়েছে, মারা যাবার পর কি আমরা ওকে একটু শান্তি দিতে পারি না? নিকটাত্মীয় রাজি না থাকলে পোস্টমর্টম অসম্ভব। কিংবা তখনই সম্ভব যখন সেটা কোর্টের অর্ডার হয়ে আসবে। কোর্টের অর্ডার মানে? মানে তোমরা পোস্টমর্টমে অরাজি হলে রঞ্জনা কোর্টে যেতে বাধ্য হবে। শোনো, রঞ্জনা বলতে চাইছে যে মৃন্ময়ের মৃত্যুটা তার হার্ট ফেলের জন্য হয়নি। তাহলে হয়েছে হয়েছে অন্য কোনো অন্য কিভাবে? ওকে খুন করা হবে। রঞ্জনার ধারণা এটা সর্বৈব মিথ্যা হতে পারে। বোকা বোকা সব কথা।
ওই জন্য আমরা যখন ওকে সাহায্য করতে চাইলাম ও ওইভাবে রিয়াক্ট করলো। তাই রঞ্জনা, ওরা যদি আমার পোস্টমর্টমের প্রস্তাবে রাজি হতেন তাহলে আমাকে এত অভিযোগ করতেই হতো না। এখনো ওই জেদ বজায় রেখে ওদের আঘাত করার ইচ্ছে তোমার আছে রঞ্জনা? ডক্টর তরফদার, আপনি আমায় ওই জায়গায় ঠেলে দিয়েছেন। আমি শুধু নিজের কর্তব্যের কথা মনে করে সন্দেহের কথাটা আপনাকে বলেছিলাম, আর তারপর থেকেই আপনি আমার সাথে ওই রকম ব্যবহার করে চলেছেন। হ্যাঁ করেছি কারণ তোমাকে ভীষণ একগুয়ে, বোকা আর নিষ্ঠুর মনে হচ্ছিল। ওইসব সিলি কথা যদি কান দিতে হতো তাহলে বহুদিন আগে স্টেথোস্কোপটা হাত থেকে নামিয়ে ওইসব কাজে ব্যস্ত হয়ে পড়তাম। কিংবা এমনটাও তো হতে পারে আপনি নিজেকে ওই সমস্ত বিশ্রী ঘটনার সাথে জড়াতে চাইছেন না। হয়তো আপনি জানেন পোস্টমর্টম রিপোর্টে এমন কিছু বেরিয়ে আসবে যা খুব অভিপ্রেত নয় আপনার কাছে। হ্যাঁ, সত্যি হোক মিথ্যা হোক, ঘটনাটা কচলাতে শুরু করলে কুৎসার মাছি ভন ভন করে উঠতে আরম্ভ করছে। তুমি একটা অভিযোগ আনলে আর আমি তাতে হই হই করে মেতে উঠে আমার এতদিনকার তিল করে জমানো সম্মান হাওয়ায় ভাসাতে রাজি নই রঞ্জনা। আমি অনেস্টলি বলছি, হ্যাঁ আমি অনেস্টলি বলছি, আমার যদি বিন্দু মাত্র সন্দেহ থাকতো তাহলে ওই পোস্টমর্টম করানো থেকে আমাকে কেউ আটকাতে পারতো না। কিন্তু এখানে আমার সন্দেহ করার কিচ্ছু নেই। কারণই নেই। কিন্তু রঞ্জনা কি বলছে? ওর ওরকম মনে হওয়ার কি কারণ? না, এখনো কিছু বলেনি। আমি চাইছিলাম তোমরা সবাই এলে সবার সামনেই। হ্যাঁ বলছি, আমি কোনো কিছুই গোপনে সেরে ফেলতে চাই না। হয়তো আপনি জানেন মৃন্ময় বাবু প্রায় রাতে ঘুমোতে পারতেন না, জেগে থাকতে হতো। আর তাই ডক্টর তরফদারকে ক্লোরালিন বলে একটা ঘুমের ওষুধ দিয়েছিলেন, কারণ সেটাই সবচেয়ে ভালো কাজ করতো। হ্যাঁ, আমি তার সাথে এও বলেছিলাম ও যেন ওই ট্যাবলেটের উপর বেশি নির্ভর না করে, আমার অথবা রঞ্জনার সাথে কথা বলে। গতকাল রাতে আপনি আমায় কি ইনস্ট্রাকশন দিয়েছিলেন দয়া করে বলবেন ডক্টর তরফদার? গতকাল রাতে মৃন্ময় খুব উত্তেজিত হয়ে পড়েছিল। কি কারণ ঠিক জানি না, তবে অনেকটাই অন্যরকম। আমি রঞ্জনাকে বলেছিলাম ওর হাতে যেন একটা ট্যাবলেট দিয়ে রাখে। আমি আধ গ্লাস জলে ট্যাবলেটটা খুলে মৃন্ময় বাবুর পাশে রেখে দিয়েছিলাম। শিশিতে আর মাত্র 5টা ট্যাবলেট ছিল। সকালে উঠে দেখি শিশিটা খালি খালি। সে কি আশ্চর্য, খুব আশ্চর্য। তুমি কি করে দেখলে? সকালবেলা আমি টেবিলের উপর থেকে ওষুধ ব্যান্ডেজগুলো সরিয়ে ঘরটা একটু পরিষ্কার করতে গেছিলাম, তখনই খালি শিশিটা দেখতে পাই। ওই 5টা ট্যাবলেটের এফেক্ট কি ওই রকম মারাত্মক? 5টা নয় 6টা, একটা আগে থেকে গুলে রাখা ছিল। হ্যাঁ হ্যাঁ, সাংঘাতিক সাংঘাতিক, অসম্ভব অসম্ভব। আচ্ছা আচ্ছা, এমনটা কি হতে পারে না যে কেউ নিজের জন্য ওটা সরিয়েছে? তুমি শিওর ওই শিশিতে 5টা ট্যাবলেটই ছিল? নিশ্চয়। আচ্ছা, কাল রাতে আমি চলে যাওয়ার পর আপনি তো উপরে উঠে গেলেন। হ্যাঁ, খুব ক্লান্ত ছিলাম। তাছাড়া উর্মি আর তন্ময় নিচে ঢুকে গেল ডক্টর তরফদারের সঙ্গে খাবার জন্য। আমি ভাবলাম শুয়েই পড়ি, রাত তো অনেক হলো। তন্ময় তুমি? না, ঘুমের জন্য আমার ওসব ট্যাবলেটের প্রয়োজন হয় না। তুমি যদি না বটানো, কাল রাতে একটা ক্লোরালিনও যদি তোমার পেটে গিয়ে থাকতো তাহলে এখন এভাবে দাঁড়িয়ে কথা বলতে হতো না। অবশ্য একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে, ওই ট্যাবলেটগুলো এমন কেউ সরাতে পারে যার একান্ত ইচ্ছে একটা গোলমাল বেঁধে যায়। আপনি কি কথাগুলো আমায় উদ্দেশ্য করে বললেন ডক্টর তরফদার? এই গোলমাল বাঁধিয়ে আমার কি লাভ? ঠিক আছে, তর্কের খাতিরে ধরেই নিলাম যে শিশু থেকে বাকি ট্যাবলেটগুলো আমি উঠে দিয়েছি, এবং আপনার কথা মতো গোলমাল বাঁধানোই আমার একমাত্র উদ্দেশ্য। কিন্তু প্রশ্ন একটাই, যে ওই পোস্টমর্টমের প্রস্তাবটা আমি কেন আপনাকে প্রথম দেব, যেখানে আমার চালাকি আপনার মতো একজন নির্ভেজাল ডাক্তারের কাছে ধরা পড়ে যায়? আচ্ছা, এমনটা কি হতে পারে না আজ সকালে ওই ট্যাবলেটগুলো কেউ বার করেছে? কে? যে কেউ, ধরা গেল ঘরের কাজের লোক। তন্ময়, ঘরের কাজের লোক ওই ওষুধের নাম শুনেছে কিনা সন্দেহ। এ তো আর এন্টারকুইনাল বা স্যারিডনের মতো সহজ বিজ্ঞাপিত কোনো ওষুধ নয়। আমার সব কিছু গুলিয়ে যাচ্ছে, অসহ্য লাগছে। আচ্ছা আচ্ছা, তুমি কি সত্যি মনে করো ওই খুনের ওষুধের জন্যই মৃন্ময় মারা গেছে? হ্যাঁ, জানি না আমি কিছু ভাবতে পারছি না। আপনাকে বোধহয় এটাও জানিয়ে রাখা ভালো, আজ সকালে যখন আমি দেখতে পাই শিশি থেকে বাকি ট্যাবলেটগুলো উঠাও, আমি গ্লাসটাকে লক্ষ্য করি। গ্লাসটাতে তখনও যে তলানিটুকু পড়েছিল সেটাকে আমি কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য অন্য জায়গায় লুকিয়ে রেখেছি। মিছে মিছে তুমি নার্সের ট্রেনিং নিয়েছিলে রঞ্জনা, লেগে থাকলে করিতকর্মা ডিটেকটিভ হতে পারত। কিন্তু পুরো 8 ডজন ট্যাবলেট 1 গ্লাস জলে গুললে সেটা ভারী বিচ্ছিরি আর বিস্বাদ হবে, তাই না? হ্যাঁ, ভীষণ তেতো হবে, তবে সবটা এক ঢোকে খেয়ে নিলে খাবার পর সেই স্বাদটা মুখে আসবে। আচ্ছা আচ্ছা, এমনটা কি হতে পারে না যে মৃন্ময় নিজে? সুইসাইড? হ্যাঁ, না মানে
কালও ভীষণ আপসেট ছিল, খুব অন্যরকম। আমি এর আগে ওকে কখনো এতটা ভেঙে পড়তে দেখিনি। কি করে বুঝলে যে ও খুব ভেঙে পড়েছিল? না, ও কাল এমন একটা কাজ করছিল খুব পেইনফুল। ও আমার কাছে কাঁদছিল। কাঁদছিল আপনার কাছে? ঠিক করে বলতে পারবেন কেন? রঞ্জনা, স্বামী স্ত্রীর মধ্যে এরকম অনেক কথাই হয় যেটা অন্য কাউকে সঠিক করে বলা সম্ভব নয়, আর আমি বলতে বাধ্য নই। মাফ করবেন, আমি আপনার ভালোর জন্যই বলেছি। মানে কি বলতে চাইছো তুমি? আমি কিছু লুকিয়ে যাচ্ছি? না শোনো রবি, তোমাকে কষ্ট দেবে এমন কোনো কিছু জিজ্ঞেস করতে চাইছি না, কিন্তু ধরো রঞ্জনা যে কথাগুলো বলছে, কোর্ট বা থানা থেকে লোকেরা এসে যখন সেই কথাগুলো জিজ্ঞেস করবে তখন? বলছি, কাল ও খুব ভেঙে পড়েছিল। ও বলছিল এভাবে শুয়ে শুয়ে বেঁচে থাকার চাইতে ওই অ্যাক্সিডেন্টের সময় মরে গেলেই ভালো হতো। কিন্তু ও কিন্তু এই কথাগুলো নিজের কথা ভেবে বলেনি, ও বলছিল আমার কথা ভেবে। এটা খুব ইম্পর্টেন্ট। কি হয়েছে রঞ্জনা? আমার দু একটা কথা তোমার ভালো লাগেনি বলেই কি তুমি এটা প্রমাণ করতে চাইছো যে সব কিছুর মূলে আমি আছি? মৃন্ময় যদি নিজের কষ্ট সহ্য করতে করতে ক্লান্ত হয়ে সুইসাইডের সিদ্ধান্ত নিয়েই থাকে, তাহলে তাহলে কেন পোস্টমর্টমের কথাটা তুলছো? এই অবস্থায় কি এটা খুব ভালো যাওয়া হচ্ছে? আমার মনে হয় রঞ্জনা এখনো ওই ট্যাবলেটের ধাঁধায় আছে, যদিও গোটা ব্যাপারটাই আমাদের ঠিক মেটেরিয়াল। ডক্টর তরফদার, আপনার কাছে কোনটা গুরুত্ব পাবে না পাবে সেটা আপনার বিষয়, কিন্তু আমি ওভার শিওর মৃন্ময় সান্যাল সুইসাইড করেনি। কি করে এত ওভার শিওর হলে? দেখুন, যে মানুষটা সুইসাইড করবে সে নিশ্চয়ই গোটা ঢুকে পুরো ওষুধটাই খেয়ে নেবে। আমার মতো একজন নির্বোধ নার্সের মনে সন্দেহ তৈরির জন্য নিশ্চয়ই গ্লাসের তলানিটুকু রেখে যাবেন না। ধুর, এটা আমার কাছে কোনো যুক্তিই নয়। না রঞ্জনা, তোমার এই পয়েন্টটা বড় উইক। আর তা না হয় হলোই, কিন্তু তলানিতে তো এখন পরীক্ষাই করা হয়। শুনুন, মৃন্ময় বাবু মাঝে মাঝে প্রচন্ড ডিপ্রেশনে ভুগতেন, ভেঙে পড়তেন, তখন তাকে সাহস জোগাতে হতো। কই, আমি তো ওকে কখনো ভেঙে পড়তে দেখিনি। আমি জানি আপনি কোনো দিনও কোনো কিচ্ছু দেখেন। আশ্চর্য, এভাবে কথা বলছো কেন? আমি নিশ্চয়ই মৃন্ময়কে তোমার থেকে অনেক বেশি দিন ধরে চিনি, আর আমি ওকে বুঝতে পারিনি। তোমার তোমার চোখ মুখ থেকে এরকম এরকম ঘেন্না ফেটে পড়ছে কেন? আমি কিছুই বুঝতে পারছি না। কিচ্ছু না। কিরকম ভয় করছে রঞ্জনাকে। এতদিন একসঙ্গে ছিলাম, আমি বিশ্বাস করতে পারছি না। নিজের উপর জোর হারিয়ে ফেলো না তুমি। আসলে আপনার পক্ষে সবটা জানা সম্ভব নয়। মৃন্ময় বাবুর সমস্ত উন্ডগুলো ধুয়ে পরিষ্কার করে ওষুধের বোতল ব্যান্ডেজগুলো যখন সরিয়ে নিয়ে যাওয়া হতো, তখন উনি আপনার সামনে হাসি ঠাট্টা করেছেন, হইচই করেছেন। আপনার একবারও মনে হয়নি ওই মানুষটা যন্ত্রণায় নীল হয়ে যান, অস্থির হয়ে ওঠেন, ছটপট করেন পাগলের মতো? মনে হয়নি? দেখো রঞ্জনা, একজন স্বামী কেন তার স্ত্রীর কাছে সবকিছু লুকিয়ে যাবেন? কারণ সেই স্বামী তার স্ত্রীর কাছে নিজের সমস্ত কষ্ট ও যন্ত্রণাকে হালকা করে দেখাতে চান। সেই স্বামী চান তার সমস্ত কষ্ট ও যন্ত্রণা সত্ত্বেও তার স্ত্রী যেন নিজের জীবনটাকে এনজয় করতে পারেন, নিজেকে সেসবের সঙ্গে না জড়ান, নিশ্চিন্ত থাকেন। সেই স্ত্রী কিন্তু তার স্বামীর জন্য তুমি ঠিক যা যা করতে সেই সব কিছু করতে রাজি ছিল রঞ্জনা। রঞ্জনা, উর্মি যে মৃন্ময়ের জন্য সবটাই করতে রাজি ছিল সেটা তো আমি জানি, কিন্তু মৃন্ময় যে উর্মির কাছ থেকে অন্য কিছু চাইতো। আসলে কি জানো, আমরা যখন কাউকে সাহায্য করি তখন নিজেদের মানসিক তৃপ্তির কথাটাই খুব বেশি করে ভাবি। সে কি চাইছে তাকে খুব একটা গুরুত্ব দিই না। মৃন্ময় উর্মির কাছ থেকে এমন কিছু চাইতো যা সাধারণ সেবা শুশ্রূষার মতো চট করে বাইরে থেকে করা যায় না, অথচ ওদের মধ্যে তো কোনো দূরত্বই ছিল। হ্যাঁ ঠিকই, আমি হয়তো সবটা বুঝতে পারছি। আমি কি করেছি? কিচ্ছু না, শুধু মাসে মাসে পয়সাগুলো নিজের কাজ করে গেছি। আমি তো সেই না, কিন্তু মৃন্ময় বাবা কোনোদিনও নিজের কোনো কষ্ট ও যন্ত্রণার কথা এই নার্সের কাছে লোকান। ঝগড়া করতেন, রাগে অন্ধ হয়ে যা খুশি তাই বলতেন। শান্ত হয়ে নিজের সমস্ত কষ্ট যন্ত্রণার কথাও আমায় বলেছে। তিনি জানতেন তার ওই সমস্ত কথাকে আমি গায়ে মাখি না। তিনি ছিলেন আমার কাছে একটা স্পষ্ট জীবন্ত মানুষ। আপনাদের সবাইকে হাসানোর জন্য নাকি সার্কাসের ক্লাউনের মতো খুব ভাব করতে হতো, সেটা কেউ না বুঝলেও আমি বুঝতে পারতাম। রঞ্জনা, রঞ্জনা, তোমার কথা থেকে যদি ধরেই নি যে মৃন্ময়ের মধ্যে একটা প্রচন্ড হিডেন সাপ্রেশন, আর তার বিরুদ্ধে
সে আত্মহত্যার সিদ্ধান্ত এসেছে, বিশেষ তার লাঠি। না, কথাটা লজিক্যাল মনে হলেও এখানে সেটা করতে ক্লিওরালিনের শিশুটা ছিল বাথরুমের ওপরের তাক, সেটাকে নাগালের মধ্যে আনতে হলে আমাকে একটা টুলের উপর দাঁড়াতে হয়। মৃন্ময় বাবুর পক্ষে সেটাকে নাগালের মধ্যে আনা মোটেই সম্ভব ছিল না। শোনো, একটা মানুষ যদি ঠিক করেই নেয় যে সে তার নাগালে বাইরেটা ছবে, তাহলে সে সেটা করে ফেলতে পারে। অন্যের কাছে সেটা অবিশ্বাস্য মনে হলেও সে সেটা করে ফেলতে পারে। ওই ডিটারমিনেশনেরও একটা লিমিট থাকে। মৃন্ময় বাবুর পক্ষে দরজা পার হয়ে বাথরুমে গিয়ে একটা টুলের উপর দাঁড়িয়ে ওষুধের শিশিটা নামানো একটা তরফদার সম্ভব না, বিছানা ছাড়া কোনো সাপোর্ট নয় মৃন্ময়ের পক্ষে সম্ভব নয়। আচ্ছা, সে কি হামাগুড়ি দিয়েও বাথরুমে যেতে পারবে না? হ্যাঁ, সেটা সম্ভব, খুব কষ্ট হলেও সম্ভব। আর আমার মনে হয় ও তাই করেই এই কাজটি করেছে। কি বলছেন ডক্টর তরফদার? আচ্ছা, কোনোভাবে যদি সে একবার বাথরুমে ঢুকে পড়তে পারে, তারপর লাঠি বা অন্য কোনো কিছু। অসম্ভব। ডক্টর তরফদার জানেন মৃন্ময় বাবু কোনো সাহায্য ছাড়া বসতে পর্যন্ত পারতেন না। লাঠি ধরবেন কিসের ওপর ভর দিয়ে? ঠিক আছে, ধরে নেওয়া গেল যে উনি ওভাবেই সেখান থেকে শিশিটা নামিয়েছেন, কিন্তু সেটাকে ঠিক কোন জায়গায় তুলে রাখলেন? সেও কি লাঠি দিয়ে? জানি না, তার মধ্যে এও নিশ্চয়ই প্রমাণ হয়ে যায়নি যে ওই শিশির ট্যাবলেটের জন্য মৃন্ময় মারা গেছে। না ডক্টর তরফদার, বিষয়টাকে এভাবে ফেলে রাখা ঠিক হবে না। এবার মনে হয় পুলিশকে ইনফর্ম করতেই হবে। নিশ্চয়ই। আমি ওই ডেথ সার্টিফিকেটে কখনো সই করবো না, কখনো না। আমি নিজে পুলিশকে ইনফর্ম করব। আমি দুঃখিত ডাক্তারবাবু। শুধু কথায় নয় রঞ্জনা, সত্যি সত্যিই তোমার দুঃখিত হওয়া উচিত। আমি ভাবছি রঞ্জনা কি কোথাও ভুল করছে। যে ওই শিশি থেকে ট্যাবলেটগুলো বার করেছে সে তো অনায়াসে অন্য কোনো ট্যাবলেট রেখে দিতে পারত, যাতে সন্দেহটা এড়ানো যায়। না, পারত না, কারণ সবসময় দেখা গেছে একজন অপরাধী এমন কোনো ভুল করবে যাতে সে ধরা পড়ে। সবই বুঝলাম, কিন্তু মোটিভটা কি? একটা মিনিমাম মোটিভ তো থাকবে। মৃন্ময়ের মতো ছেলেকে কেউ কেন খুন করবে? ইম্পসিবল, অসম্ভব। আপনি এত শিওর হচ্ছেন কি করে? শুধুমাত্র এখনো পর্যন্ত সেই মোটিভটা ভেবে বের করা যাচ্ছে না, তাই? তাহলে 2 আর 2 যোগ করলে যদি 4 হয়, সেটা নিঃসন্দেহ হওয়ার জন্য তো সময়ের উপর নির্ভর করতে হবে। মৃন্ময়ের মতো ছেলেকে কেউ খুন করতে পারে এমন কাউকে তো আমি খুঁজে পাচ্ছি না। অনেক সময় আপাত সহজ অঙ্কের ভেতরটা তাকেই ধরে ফেলা সম্ভব হয় না ডক্টর তরফদার। আপনি কি জানেন মৃন্ময় বাবুর স্ত্রী উর্মি দেবী মা হতে চলেছেন? রঞ্জনা! উর্মি! গতকাল ওই ফিট মতো হওয়া দেখেই আমার সন্দেহ হয়েছে। আজ সকালে নিশ্চিত হয়েছি। শেষ পর্যন্ত মৃন্ময়কে মেরে ফেলার জন্য তুমি আমাকে দায়ী করছো। কিন্তু ও যা বললো সেটা ঠিক। মিসেস সান্যাল, মেজর লাহিড়ী আপনার বৌমাকে যে প্রশ্নটা করলেন তার উত্তর কি এখনো পর্যন্ত পাওয়া গেল? কোন প্রশ্নটা? আমি মা হতে চলেছি কিনা? হ্যাঁ, ঠিক তাই। আমার অবস্থাটা যথেষ্ট অসুবিধাজনক। আসলে উর্মির এই উত্তরটা শোনার পর সবার মনে যে প্রশ্নগুলো পর জড়ো হচ্ছে, সেগুলো জিজ্ঞেস করা আমার পক্ষে বেশ শক্ত। জিজ্ঞেস করতে হবে না, আমি নিজেই বলে দিচ্ছি। হ্যাঁ, এটা ধারণা করা খুব শক্ত নয় যে অ্যাক্সিডেন্টের পর বাবা হওয়ার কোনো ক্ষমতাই মৃন্ময়ের ছিল না। আমি? হ্যাঁ, আমি। আপনি? রঞ্জনা, তনু আর উর্মি যে একে অপরকে ভালোবাসছে তুমি সত্যিই বুঝতে পারো? তুমি জানতে? জানতাম। ছি, কি ভাবছো তুমি? আমার ভাবনায় কি এসে যায়? কিছুই কি এসে যায় না। আমার হয়তো এখন লজ্জা পাওয়া উচিত, অপরাধীর মতো মাথা নিচু করে রাখা উচিত, কিন্তু তন্ময়কে ভালোবাসার জন্য অথবা সন্তানের জন্য আমার কোনো লজ্জা হচ্ছে না। নির্লজ্জ, স্বার্থপর। মৃন্ময়ের জন্য তুমি যা করেছো তার জন্য কাল রাতে তোমাকে ধন্যবাদ জানিয়েছিলাম। সে কি কেবল কথার কথা? আমি তোমার মা হবার খবরটা জানতে পেরেছিলাম ঠিক সময়ে। তুমি শুধু এইটুকু বিশ্বাস করো, আমি শুধু নিজের চাওয়াগুলো মিটিয়ে নেওয়ার জন্য তন্ময়ের কাছে যাইনি।
আমি ওকে সত্যি ভালোবাসি, কিন্তু কিন্তু শুরুতে এই চিন্তা থেকে নিজেকে দূরে রাখার আমি প্রাণ চেষ্টা করেছি। মৃন্ময়ের কাছে বিশ্বাসের থেকেই তোর ভালোবাসার দাম দিতে চেয়েছিলাম। কোনো কিছুই আমার অজ্ঞাতে ঘটেনি। প্রথমে বারবার অভদ্র এক কুয়ের মতো আমি তন্ময়কে দূরে ঠেলে দিয়েছি। ও কষ্ট পেত, ভীষণ যন্ত্রণা দিয়েছি ওকে। শুধু মুখ ফুটে আমি বলতে পারিনি যে তুমি চোরাক ফিরে যাও। আমি নিজেকে বারবার বুঝিয়েছি তোমার জন্য, মৃন্ময়ের জন্য ওর এখানে থেকে যাওয়াটা ভীষণ জরুরি। আমি জানি বহুদিন পর তনুকে কাছে পেয়ে আমরা দুজনই বড় ভালো ছিলাম। আমি বোধহয় আপনাকে ঠিক বুঝতে পারছি না মিসেস শাহ। যদি বুঝতেই পারছিলেন এত সব ঘটে যাচ্ছে, তাহলে সেটাকে বাধা দেননি কেন? এবার সম্ভবত তোমায় আমি আঘাত দিয়ে ফেলব রঞ্জনা, বাধা দিইনি, কারণ আমি তো তাই চাইছিলাম। শুধুমাত্র ভান আর মিথ্যে জোর খাটিয়ে কেন একটা সুস্থ স্বাভাবিক মানুষ তার সমস্ত চাওয়া পাওয়াগুলোকে দুমড়ে মুচড়ে আটকে রেখে দেবে? উর্মির মতো বয়সে যা যা আমি উপভোগ করেছি, কোন যুক্তিতে উর্মি সেগুলো থেকে নিজেকে দূরে রাখবে? আর সেই শরীরের উপভোগ করার যুক্তিতেই গোটা পৃথিবীটা দেবে, তার বাইরে কিচ্ছু। জীবনের ওই সমস্ত প্রবৃত্তিকে গুরুত্ব না দিয়েও চলা সম্ভব। হ্যাঁ সম্ভব, কিন্তু সেই মানুষটার ভেতরে ভেতরে সমস্ত সুস্থতা একদিন বিকৃত হয়ে যায়, সে অ্যাবনর্মাল হয়ে যায়। দেখো, আমরা জীবনের এক মিথ্যে উদাহরণ হয়ে থাকার মোহে অতীতের বোঝাটাকে টেনে নিয়ে যেতে ভালোবাসি, নিজেকে নিদারুণ কষ্ট দিয়ে। কিন্তু কেন? ভালোবাসার দিকটা তো শরীর মন দুটোর উপরই ভর করে দাঁড়ায়। তাহলে আপনার বিয়ে ঠিক কতদিন পর মৃন্ময় বাবুর অ্যাক্সিডেন্টটা হয়? এক বছর। 1 বছর, পুরো 1টা বছর। রঞ্জনা, তুমি কোথায় আঘাত করতে চাইছো সে আমি জানি, কিন্তু তুমি বোধহয় জানো না, ধীরে ধীরে মৃন্ময় শারীরিক যন্ত্রণার ভিতর আরেক রকম ভালোবাসার জন্ম হয়েছে। কাছের মানুষকে আঁকড়ে ধরে রাখার এক প্রচণ্ড ইচ্ছা। নানান জায়গায় চিকিৎসার পর যখন একদিন জানতে পারলাম যে একজন পঙ্গু অথর্ব হয়ে আমার মনুকে সারাটা জীবন কাটিয়ে দিতে হবে, তখন ভয়ে আশঙ্কা আমার দম বন্ধ হয়ে আসছিল। উর্মির কাছে মনুর ওই জীবন যখন অসহ্য হয়ে উঠবে, আর তখন যদি ওই আটকে থাকা জীবন ছেড়ে বেরিয়ে যেতে চায়, তখন ওকে ধরে রাখবো কিসের জন্য, কোন অধিকারে? আর এও জানতাম উর্মি এবারের চৌকাট পেরোলে মনু আর চোখ খুলে কাউকে দেখতে চাইবে না, হয়তো পারবেও না। বিশ্বাস করো মা, এমন ভাবনা কখনো আমার মাথায় আসেনি। আজ আসেনি, কিন্তু একদিন আসতোই, আর তখন তুমি জোর করে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করতে। এটা খুব স্বাভাবিকভাবেই ঘটতেও নেই, আর এই ভবিষ্যৎটাই আমাকে ভয় ধরিয়ে দিয়েছিল। আমার কাছে আপনার কোনো কথা, কোনো যুক্তি, কোনো কিছু স্পষ্ট হচ্ছে না। শুধু প্রলাপের মতো কতগুলো শব্দ যেন ছিটকে বেরিয়ে আসছে, অসহ্য। আমার এই পরের কথাগুলো তোমার কাছে আরো বেশি অসহ্য, অর্থহীন, প্রলাপের মতো লাগবে। আমি কি চাইছিলাম জানো? আমি চাইছিলাম সত্যি অর্থেই উর্মির একজন ভালোবাসার মানুষের প্রয়োজন এখানে। আর তাহলেই তো উর্মি এখানে থেকে যাবে। তাই চারপাশে যা কিছু ঘটছিল, আমি তার সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম। আমি চেয়েছিলাম আমার মনুকে উর্মি একটু দয়া করুক, একটু স্নেহ করুক, একটু ওর কথা চিন্তা করুক। তার বাইরে যা কিছু ঘটুক, আমি অন্ধ হয়ে থাকি। মিসেস সান্যাল, আমি আপনাকে বড় বেশি শ্রদ্ধা করে সম্মানের অনেক কিছু আসনে বসিয়েছি। নিজের মনে ভাবতাম যেদিন আমার মাথার সমস্ত চুল সাদা হয়ে যাবে, বৃদ্ধার তালিকায় আমার নাম উঠবে, আমিও যেন আমার জীবনটাকে আপনার মতো করে সাজিয়ে নিতে পারি। না, আমিও তোমার মতো দ্বিধায় ছিলাম, নিজের মনে এদিক ওদিক যুক্তি সাজিয়েছি, কিন্তু কোথাও যেন বুঝতে পারছিলাম যাই হোক এতে মনুর ভালো হবেই। যে বিপদের সামনে আপনি ওদের যেতে দিয়েছিলেন, সেটাকে আপনাকে বিন্দু মাত্র বিচলিত করেনি? করেছিল, কিন্তু তাকে আমি আমল দিইনি। মনুর ওই অ্যাক্সিডেন্টের পর মনু ছাড়া আর কারো কোনো অস্তিত্বই ছিল না আমার কাছে। শুধু মনুর জন্যই, শুধুমাত্র মনুর জন্যই আমি তনু আর উর্মিকে কাছাকাছি আসতে দিতে তৈরি ছিলাম। বাহ, হ্যাঁ, এটা করে আপনার মনে কোনো অন্যায় পাপ বোধ জন্মায়নি?
এই ন্যায় অন্যায়, পাপ পুণ্য মানুষের পোশাক আশাকের মতো জায়গা পরিবর্তনের সাথে সাথে এই ধ্যান ধারণাগুলোও বদলে যায়। যারা এই ন্যায় নীতির কথামালাগুলো সাজিয়েছেন তারা এসব তৈরি করেছেন জীবনের শেষ প্রান্তে পৌঁছে গিয়ে। শুরুর দিনগুলোর কথা ভুলে গিয়ে প্রকৃতির স্বাভাবিক ধর্মই তো দুজন যুবক যুবতীকে আশ্রয় করে বেড়ে ওঠে। এটি অন্যায় কথা। আর সেই ধর্মের আশ্রয়ের শেষ পরিণতিটা ভাবিনি। তুমি কি উর্মির সন্তানের ইঙ্গিত দিতে চাইছো? শোনো, উর্মি যদি শুধু চালাকি করে চাহিদা মেটাতে চাইতো তাহলে এই দায়িত্বের বোঝা স্বচ্ছন্দে এড়িয়ে যেতে পারতো সে। ও, আর সেই অপ্রস্তুত অবস্থার শেষ ঘটাতেই মৃন্ময় বাবুকে মৃত্যুবরণ করতে হলো। এবার বোধহয় তোমার নিজেকে একটু সংযত করা দরকার রঞ্জনা। দেখুন, মৃন্ময় বাবুকে মেরে ফেলার মোটিভ সম্পর্কে আপনারাই জানতে পেরেছেন। তখন সেলফ ডিফেন্সের জন্য উর্মি দেবীর কথাটা আসে। শুধুমাত্র সেলফ ডিফেন্সের জন্য তুমি কথা বলেছো? আর একদম ভেতর থেকে তুমি আমায় কতটা ঘৃণা করো সেই মোটিভটা? ঘৃণা আমার সহজে হয়, আমি শুধু করুণা করতে। কথার প্যাচ নয় রঞ্জনা, তুমি আমায় ঘৃণা করো কারণ তুমি মৃন্ময়কে ভালোবাসতে। কি? আমি কাউকে অপমান করতে হলেও সেই ক্ষমতাটা অর্জন করে নিতে হয়। ভালোবাসলে এত ভয়ঙ্কর হয়ে উঠতে হয় না। একজন সাধারণ নার্সের তার রোগীকে ঠিক যতটা গুরুত্ব দেওয়া প্রয়োজন তার থেকে অনেক বেশি যত্ন নিয়ে তুমি মৃন্ময় শুশ্রূষা করতে। আমি আর মৃন্ময় নিজেদের মধ্যে এই বিষয়টা নিয়ে অনেকবার হাসি ঠাট্টাও করেছি। আসলে তুমি অন্ধ হয়ে ভালোবাসার খেলা নয়, যদি হয়ে থাকে তাতে কি? কিছু না। তবে এবার আমার শখ হওয়ার পালা। হ্যাঁ, আমি ওকে ভালোবাসতাম। তা আপনি শখ খাবেন কেন? আপনার ভালোবাসা তো অন্যত্র আশ্রয় পেয়ে গেছে। ওই অসহায় মানুষটাকে আমি তখন সন্তানের মতো নির্ভরতা দিয়েছি। আমি তোর কাছে প্রতিদানে কিচ্ছু চাইনি, আর চাইলেও পেতাম না। ওই অসহায় মানুষটা সারাদিন ধরে আপনার অপেক্ষা করত, দু হাত ভরে আপনার কাছে দয়া আর সহানুভূতি চাইতো। আমি ওকে যতটা ভালোবেসেছি, যদি ততটাও ভালোবাসতে তাহলে দেখতে এতদিন আর অনেক কিছু করতে পারতাম। আমার কথা থাক, মৃন্ময়কে অতটা ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ। আপনার ধন্যবাদের আশায় আমি কোনো কিছু করি, আর আমি তোর কাছে তেমন কিছু আশা করতাম না। ওর ওই হাত দুটোকে ধুয়ে পরিষ্কার করে রাখা, যন্ত্রণার সময় সহজরে চেপে ধরলে সেই স্পর্শ পাওয়া, এই ছিল আমার পুরস্কার। আপনার কাছেও কি ছিল? একজন স্বামী, আর ওর মার কাছে একজন সন্তান। আর আমার কাছেও ছিল আমার ঈশ্বর, আমার ভালোবাসার কাছের মানুষ, আমার বন্ধু, আমার অসহায় শিশু। তুমি তাকে খুন করেছো রঞ্জনা। রঞ্জনা, কি বলছো কি? হ্যাঁ, এটাই ঠিক, আর আপনারা সবাই সেটা জানেন। না, জানি না। শুধু এটা জানি যে একটা পরিবারে তুমি যে ধরনের কাজ করতে, সেখানে এরকম ব্লান্ট অভিযোগ করার অধিকার তোমার নেই। দেখো রঞ্জনা, আমি আর যাই করি মৃন্ময়ের ওইরকম ক্ষতি করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি কি মনে করো আমার বিবেক বলে কিচ্ছু নেই? আমার কিচ্ছুটা আটকাতো না? আটকালে হয়তো আপনি বুঝতে পারতেন আরেকটি জীবনের জন্য বাঁচা বলতে কি বোঝে। এবার বোধ হয় রাজনীতির সময় এসেছে রঞ্জনা। সবার সামনে উর্মিকে এইভাবে অপমান করাটা বোধ হয় আর বেশিক্ষণ চলতে দেওয়া যায়। শুনুন, মৃন্ময় বাবু আপনাকে যতই ভালোবাসেন, কিন্তু উর্মি দেবীর ওই কাজকে কি উনি অত সহজে মেনে নিতে পারতেন? যে কোনো পুরুষ মানুষই একজন সাধারণ মহিলার চেয়ে স্ক্যান্ডেলকে অনেক বেশি ভয় পান। আমাদেরকে এতটা সাধারণ স্তরে ফেলছো কেন? সেটা নাও তো হতে পারে। নিশ্চয়ই পারে, কিন্তু বলুন তো, এতই যখন মনের জোর আপনাদের, তাহলে কেন আমার মতো একজন সাধারণ নার্সকে এত কথা বলতে দিচ্ছেন? কেন নিজেরাই সবার সামনে অনেক আগে সব কিছু ফাঁস করে দিলেন না? কেনই বা খোলা রাস্তায় ঘাট ধাক্কা দিয়ে আমায় বার করে দিচ্ছেন না? আসলে কি বলুন তো, আপনার শুভাকাঙ্ক্ষীরা অনেক বেশি বুদ্ধিমান আপনার চেয়ে। ওরা সুনাম দুর্নামে ওঠানামাটাকে একটা হিসেবের মধ্যে রাখে। ভেবেছিলেন এই ঘুষ দিয়ে মুখ বন্ধ করে বড় সহজে কাজ হাসিল করে নেবে, তাই না? তুমি বিষয়টাকে যতটা সহজ ভাবছো, বিষয়টা ততটা সহজ নয় রঞ্জনা। হয়তো, কিন্তু মৃন্ময় বাবু মৃত্যুটা যে সত্য আপনি জানতেন। আপনি যা করেছিলেন তা মৃন্ময় বাবুকে ভেঙে গুড়িয়ে দেবে, ওইটুকু বিবেকে লেগেছিল আপনার, আর তাই এই পথ বেছে নিলেন। তাকে মৃত্যুর ছবল খেতে হলো। রঞ্জনা, তন্ময় দাঁড়া। রঞ্জনা, মৃন্ময়ী মারা যাওয়াটা এখনো প্রমাণ হয়নি। কোন কারণে বা কার প্রচেষ্টায়, সেটা না হয় পরে জানা যাবে।
অন্য একটা কথা বলি, আমরা কোনো মহিলা সম্পর্কে আলোচনা করতে গেলে কেন তার শারীরিক পবিত্রতার কথাটাই বারবার বলি? সে তো এই সমস্ত মানুষটার সামান্য একটা ছেঁড়া অংশ। সতীত্ব, পবিত্রতা নিঃসন্দেহে ভালো, কিন্তু সেটাই তো সব নয়। মানুষের দয়া থাকবে, সাহসী হবে, অন্যের দুঃখে কষ্ট পাবার একটা মন থাকবে, সবটা নিয়েই তো। উর্মি আর তনুকে কাছাকাছি আসতে না দেওয়াটাই কি জীবনের মহত্তম কাজ হতো? আচ্ছা আচ্ছা বলো তো, যদি ওদের দুজনকে দূরে ঠেলে রাখতাম তাহলে কি হতো বলো? সঠিক কাজটা করতে আমার মতো বয়স হলে একদিন বুঝবে, আজ যেটাকে একমাত্র সঠিক বলে মনে করছো, কাল সেটা তার জায়গা থেকে সরে গেছে হয়তো। তবু মানুষের প্রবৃত্তি মানুষকে চালাবে, পুরুষত্ব বোধ বলে কিচ্ছু নেই। কোনোভাবেই কি সেটা প্রবৃত্তিকে দমিয়ে রাখতে পারে না? মানুষ শুধু সেই প্রবৃত্তিকেই দমিয়ে রেখে তৃপ্ত হয় যার জোর খুব কম। আপনাদের সাথে আমার কোনোদিনই মিল হবে না, হবে। আমার মতো জীবনের অনেকটা পথ হাঁটা হোক, তখন হবে। এবার বোধহয় রঞ্জনার অভিযোগটা খতিয়ে দেখা দরকার, আর তাই আমি উর্মিকে দু একটা কথা জিজ্ঞেস করতে চাই, আশা করি উত্তর পাবো। বলুন। যখন বুঝতে পারলে তুমি যে মা হতে চলেছ, তখন কি সিদ্ধান্ত নিলে? প্রথমে খুব ভয় পেয়ে গেছিলাম, কি করব বুঝে উঠতে পারছিলাম না, ভীষণ পাজলড লাগছিল। কিন্তু তুমি তো জানতে যে কথাটা বেশি দিন চেপে রাখা সম্ভব নয়। জানতাম, ভাবতাম কোনো একটা উপায় হবে, কিন্তু কি করব সেসব ঠিক গুছিয়ে ভেবে উঠতে পারিনি। এ ব্যাপারে কাউকে কিছু বলেছিলে? না, ভেবেছিলাম ডক্টর তরফদারকে বলবো, কিন্তু সাহস করে উঠতে পারিনি। আসলে ভয়টা আমার নিজের জন্য ছিল না, মৃন্ময়ের জন্য ছিল। মৃন্ময়কে সবটা খুলে বলবে এমনটা কি ভেবেছিলে? না না, কখনো না। এই খবরটা ওকে শেষ করে দিত। আচ্ছা আচ্ছা, গতকাল রাতে ওকে শেষ জীবিত অবস্থায় দেখেছিলে তুমি? হ্যাঁ, শুতে যাবার আগে ওর ঘরে গেছিলাম। আচ্ছা আচ্ছা, তুমি বলেছিলে না যে কাল রাতে ও খুব ভেঙে পড়েছিল, কাঁদছিল? কেন? হ্যাঁ, সে তো সন্ধেবেলা। কিন্তু কেন কাঁদছিল? বলবো মানে বিষয়টা খুব ব্যক্তিগত। না না, শোনো উনি, তোমার এই ব্যক্তিগত বিষয়ে জিজ্ঞেস করার বা শোনার ইচ্ছে আমার নেই, বলতে বাধ্যও নও তুমি। কিন্তু আমার এটাও মনে হয় যে তোমার ভালোর জন্যই তোমার সবটা খুলে বলা দরকার। বলছি, ও ও কাল বলছিল যে ও আমাকে যেভাবে ভালোবাসতে চাইছে সেভাবে ভালোবাসতে পারছে না। ও আমাদের একটা বাচ্চা চাইছিল। আর শুতে যাওয়ার আগে যখন ওর ঘরে গেলে তখন কি বলেছিল? তখন তখন একদম নর্মাল, থিয়েটার কেমন লেগেছে জিজ্ঞেস করলো, এইসব। কতক্ষণ ছিল ওর ঘরে? মিনিট 5 মতো, তারপর আমাকে শুয়ে পড়তে বললো। ওর নিজের ঘুম পাচ্ছিল এরকম কিছু বলেছিল? না। ওই ট্যাবলেটগুলো কোথায় রাখা থেকে তুমি জানতে? স্পেসিফিক্যালি জানতাম না, তবে নিশ্চয়ই ওই সব ওষুধপত্রের সঙ্গে বাথরুমের তাকিয়ে থাকতো। আসলে মৃন্ময় শোবার ঘরে ওই শিশি বোতল এসব রাখা পছন্দ করতো না। আচ্ছা আচ্ছা, আর তুমি যখন ওর হাতে চলে এলে তখন ও তোমার কাছে কিছু চেয়েছিল? না। আরে আপনি বুঝতে পারছেন না, মেজু লাহিড়ী আপনাকে একটা সুযোগ দিচ্ছে। এর উত্তরে আপনি বলুন যে গতকাল রাতে মৃন্ময় বাবু নিজে আপনার কাছে ওষুধের শিশিটা চেয়েছিলেন, আর আপনি সরল মনে সেটা বাড়িয়ে দেন। তারপর উনি নিজে সেখান থেকে বাকি ট্যাবলেটগুলো বের করে, তারপর আপনি সেটাকে যথাস্থানে রেখে ঘর থেকে বেরিয়ে আসেন। বলুন। সত্যি তো, এদিকটা তো ভেবে দেখি, একটা সহজ সুযোগ কিরকম বোকার মতো হাতছাড়া করলাম। না মেজর লাহিড়ী, মৃন্ময় আমার কাছে ওই ক্লোরালিন চায়ও নি, আমি তা দিইও নি। তোমাকে একটা কথা বলি রঞ্জনা, এবার বোধহয় তোমার এই ঘটনা থেকে নিজেকে সরিয়ে নেওয়া উচিত। তোমার অভিযোগ তুমি করেছো, এবার হয় আমরাই বিবেচনা করি, নাকি? হ্যাঁ, তাই করুন। এখানে থাকার আমার বিন্দু মাত্র কোনো ইচ্ছে নেই। শুধু জিনিসপত্র গোছাতে মিনিট 10 সময় লাগে, সেটুকু পাওয়া যাবে তো। আর রাস্তায় বেরিয়ে একটা ট্যাক্সি পেয়ে গেলেই অত ব্যস্ত হওয়ার কিছু নেই, ধীরে সুস্থই করতে পারে। তন্ময় না হয় ট্যাক্সি টেনে দেবে। যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। উর্মির সঙ্গে আমার সামান্য কথা ছিল। ঠিক আছে, আসুন ডক্টর তরফদার। হ্যাঁ, চলুন। কি করবে এখন?
জানি না। ডক্টর তরফদার পোস্টমর্টম করাবেন, আর তখন যদি দেখা যায় যে সত্যি ক্লোরালিনের জন্য মৃন্ময়ের মৃত্যু হয়েছে, তখন পুলিশ স্বাভাবিকভাবেই ওই ক্লোরেল ইনভেস্টিগেশনটা হবে। আচ্ছা আচ্ছা, আমার পক্ষে কি আমার সব থেকে কাছের মানুষটাকে মেরে ফেলা সম্ভব? এটা দেখো রঞ্জন, কতগুলো বিষয় চিন্তা করো। তুমি মা হতে চলেছ, অথচ মৃন্ময় ওই শিশুটির বাবা না। তুমি চেষ্টাও করেছিলে মৃন্ময় যাতে ওই খবরটা না জানতে পারে, কি তাই তো? হ্যাঁ, তুমিই বলেছো গতকাল রাতে ও খুব ভেঙে পড়েছিল। তাহলে কিছু একটা ঘটেছিল যার জন্য ও খুব উত্তেজিত হয়ে পড়েছিল। রাতে ওকে শেষ জীবিত অবস্থায় দেখেছো তুমি। ঘুমের ওষুধের শিশি থেকে মারাত্মক 5টা ক্লোরালিন ট্যাবলেটের হিসেবে মিলছে না। অথচ মৃন্ময়ের পক্ষে একা ওই শিশি থেকে নামিয়ে যে ট্যাবলেট নেওয়া অসম্ভব, সেটাও প্রমাণ। তাহলে কে? তার মানে আপনিও মনে করেন যে আমি দোষী? তুমি কি সত্যি উত্তরটা শুনতে চাও? হ্যাঁ। দেখো, আমাদের প্রত্যেকের ভেতরেই তো একটা অপরাধী মন তো লুকিয়ে থাকি। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে ভবিষ্যতে আমি তেমন কিছু করবো না। আসলে পরিস্থিতি এক এক সময় এমন নির্দয়ভাবে চেপে ধরে, তখন তার থেকে বেরিয়ে আসার জন্য আমরা যে কোনো পথ নিতে বাধ্য। আমরা কিচ্ছু করতে পারি না। হয়তো তাই। আমি তোমার বিচার করতে বসি, সেই অধিকার বা ক্ষমতার দিক থেকেও আমি অযোগ্য। শুধু সহানুভূতি দিয়ে তোমার অবস্থাটা বোঝার চেষ্টা করছি। আমাদের সমাজে নারী পুরুষের সম্পর্কটা ভীষণ ডেলিকেট। আর এই বিচারকেরা যখন তোমার আর তন্ময়ের সম্পর্কটা জানতে পারবে, তখন জানি না তুমি কতটা নিরপেক্ষতা আশা করতে পারো। তার মানে তন্ময়কেও এই কাদায় নামতে হবে। আচ্ছা আচ্ছা, কোনোভাবে কি ওকে এইসবের বাইরে রাখা সম্ভব নয়? সম্ভবত না। সেটা একজন ভালো লয়ারের সঙ্গে কথা বলার সময় পাওয়া হবে। একটা কথা বলি, মনে রাখলে ভালো, যে তোমাকে আইনের পরামর্শ দেবে তার কাছে কোনো কিছু লুকোতে যেও না। তুমি তো জানো যে এইসব ভুল ঠিক নয়। শান্ত হও। আমি নিজে তো জানি সব মিথ্যে ভুল, তবু কেন যে এত ভয় পাচ্ছি? কেন ভয় পাচ্ছ? তুমি তো কিছু করোনি। কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। কেউ কিচ্ছু করতে না পারলেও আমরা যে শেষ হয়ে গেলাম, এরপর আর কারোর মুখের দিকে সাহস করে তাকাবার উপায় রইল না। আচ্ছা আচ্ছা মেজর লাহিড়ী, আমাদের এখন কি করা উচিত? তোমাদের কি করা উচিত সেটা বলতে পারবো না, তবে তোমাদের জায়গায় থাকলে আমি কি করতাম শুধু সেইটুকু বলতে পারি। তাই বলি। দেখো, যদি আমি নির্দোষ হই তাহলে আমি আমার সত্যকেই আঁকড়ে ধরে থাকি। জানি একদিন আসল সত্য প্রকাশিত হবে, আর তখন সমস্ত পৃথিবী আমায় নতুন করে বিচার করবে। আর যদি আমি অপরাধী হই, যদি এক মুহূর্তের উত্তেজনায় আমি কিছু করে থাকি, তাহলে তার জন্য আমার মৃত্যুদণ্ডই হবে। তাহলে আইনের শাস্তির আদেশ শোনা পর্যন্ত অপেক্ষা করতে আমি রাজি নই। আইনের হাত যেখানে পৌঁছতে পারবে না, সেখানে পৌঁছে যাবার জন্য সবচেয়ে সহজ আর দ্রুত কোনো পথ আমি নিজেই বেছে নিতে পারি। আমি নির্দোষ। যদি তুমি নির্দোষ নাও হও, একটা সহজ পথের কথা বলি। আমার শোবার ঘরের টেবিলের ড্রয়ারে একটা গুলি ভর্তি রিভলভার আছে, আর এখান থেকে আমার বাড়ির দরজা শুধু 3 মিনিটের পথ। যাবার আগে একবার মিসেস সালালের সঙ্গে দেখা করা যাবে কি? হ্যাঁ, নিশ্চয়ই যাবে। মাও হয়তো পাড়ায় অপেক্ষা করছে। যাবো সেখানে? না না, তন্ময় একটু ডেকে নিয়ে আসবে। হ্যাঁ। মা, রঞ্জনা চলে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছি। কি তৈরি? এতদিন ধরে আপনার কাছে যা পেয়েছি, যাবার সময় দেখা করে না গেলে। পাওয়ার ঝুলিটা আমারও খালি নেই রঞ্জন। হ্যাঁ, সব শেষের প্রাপ্তিতে ঝুলি উপচে উঠেছে, অথচ আমি নিরুপায় ছিলাম। আশা করি আপনি আমার ভুল বুঝছেন। একটু বসো। চলে যাবার আগে যা বলবো তা হয়তো তোমার কাজে লেগে যেতে পারে। না লাগলে শাড়ির নোংরা কাদার মতো ধুয়ে ফুলেছে। আমি আর ডক্টর তরফদার
বাগানে বসে তোমার এই মারাত্মক ক্ষোভের কথাগুলোই ভাবছিলাম। আসলে তোমার বিচারে উর্মি মনুর বিশ্বাস নষ্ট করেছে। কিন্তু সত্যি বলতে কি জানো রঞ্জনা, তুমি, আমি, উর্মি, আমরা কেউই কারো সমস্ত চাওয়াগুলো মিটিয়ে দিতে পারি না, কেউ না, এটা অসম্ভব। আর ওরাও আমাদের প্রত্যেকটা তৃপ্তির ঘর উচ্ছে দিতে পারে না। এ দোষ ত্রুটির কথা নয়, এটাই স্বাভাবিক। আমরা প্রত্যেকেই ভাবি কেন হয় না, কষ্ট পাই, আর এই অতৃপ্তি নিয়ে বা দিয়েই চলতে থাকে জীবন। মনু তো তোমার আর উর্মি দুজনের কাছে দুরকম আশ্রয় নিয়েই বেঁচেছিল। এই সত্যটা তোমায় মানতেই হবে, না হলেও বেঁচে থাকতে পারতো না। মনুর জন্য তোমার ওই নিঃস্বার্থ আবেগে ভালোবাসা, তার জোরেই তো হতভাগাটা আরো কিছুদিন বেঁচে গেল। ওর মা হয়ে বড় কৃতজ্ঞ আমি তোমার কাছে। আর আমি যে শেষ মুহূর্তে অধৈর্য হই। তোমার যা কষ্ট তা পবিত্র, অথচ এই কষ্ট তোমায় পেতেই হবে। নিজের মন নিংড়ে যা বেরোয় তার জোরেই তো মানুষ বাঁচে। ভালো থেকো। রঞ্জনার ঠিকানাটা রেখে যাওয়া দরকার ইনভেস্টিগেশনের কাজে। মিসেস সান্যাল কিছু যদি মনে না করেন তাহলে এখান থেকে লোকাল থানায় একটা ফোন করব। না না, নিশ্চয়ই করবেন, তবে তার আগে আমার আরো কিছু বলার আছে, বলি? হ্যাঁ হ্যাঁ, আপনি শেষ করুন, কতক্ষণ আর লাগবে? সংক্ষেপেই বলবো। মনুকে শেষ অবধি জেগে থাকতে দেখেছি আমি, উর্মি নয়। আপনি? মানে মৃন্ময় কি তখনও জেগেছিল ওই 30 গ্রেন ক্লোরালিন পেটে যাবার পর? 1 মিনিট ডক্টর তরফদার, আগে সবটা বলিনি। সরি, শেষ করুন। মনুর ঘরটা আমার ঘরের ঠিক নিচে। ও জানলা খুলে শোয়, রাতে ঘুম না এলে ও আলো জ্বেলে শুয়ে থাকতো, আর বাগানের ঘাসে আমি ওই আলো রেখা দেখতে পেতাম। প্রায় প্রতিদিনই রাতে আমি ওই আলো দেখে নিচে নেমে আসতাম। তখন দুজনের কত কথা, কত গল্প। কখনো ওর ছোটবেলার গল্প বলতাম, কখনো বা গৌহাটির লোকজনের কথা, কখনো বা নিজের পুরোনো দিনের কথা বলতাম। কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লে আমি পা টিপে টিপে নিজের ঘরে চলে যেতাম। কখনো কখনো মা ছেলের মধ্যে এমন কথা হতো যার 5 জনের সামনে কখনোই বলা সম্ভব ছিল না। অথচ এই আলোচনার কথা আমি কখনো কাউকে বলি না। বলে যে অনেক সমস্যায় শুধুমাত্র আমার উপরে নির্ভর করে, একথা উর্মিকেও জানতে দিইনি। হয়তো ওর অভিমান আহত হবে। কি বলছো মা, তোমার জন্য? বললেও তা তোমার পক্ষে স্বাভাবিকই হতো, কিন্তু আমার মাথায় তখন অন্য চিন্তা। মানুষ কতদিন তারা সমস্ত চাওয়াগুলোকে আটকে রাখতে পারে? মনু যে কথাগুলো জানতে চাইতো আমার কাছে, সেটা কেবলমাত্র কোনো মাই পারে দিনের পর দিন, রাতের পর রাত তা শুনতে আর বোঝাতে। কাল রাতে আমার ঘুম আসছিল, মনুর ঘর অন্ধকার, কিন্তু আমি বুঝতে পারছিলাম ও 2 চোখ মেলে বিছানায় শুয়ে আছে। আমি নিচে নেমে এলাম, ওর ঘরটা অন্ধকার, কিন্তু ও ঠিক বুঝতে পেরেছিল। বলল, মা তুমি? ভেবেছিলাম তুমি আসবে। কটা বাজে তখন? জানি না, বোধহয় আপনারা চলে যাবার ঘন্টাখানিক পর। ও আমায় বলল একটা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম আসছে না, তাই জেগেই আছে। এসে বলল, 1 দিন 2টো ট্যাবলেট খেলে খুব একটা ক্ষতি হবে না, কিন্তু আজ ওকে ঘুমোতেই হবে। ওর অ্যাক্সিডেন্টটা হবার পরপরই আমি ওর কাছে প্রতিজ্ঞা করেছিলাম, যদি কখনো ওর খুব কষ্ট হয়, আর সহ্য করতে পারছে না, তাহলে আমি ওর হাত ধরে ওকে সব কষ্ট জুড়িয়ে দেবার জায়গায় নিয়ে যাব। মা! বলেছিলাম, খুব বেশি যন্ত্রণায় যদি ও সত্যি মুক্তি পেতে চায়, নিজেকে দূরে সরিয়ে রাখবো না। মাঝে মাঝে ও আমায় বলতো, মা তোমার ওই প্রতিজ্ঞার কথা মনে আছে তো? আমি বলতাম, হ্যাঁ বাবা, ভুলিনি। কাল রাতেও কি তোমায় ওই কথা জিজ্ঞেস করেছিল? না। তারপর কি হলো? আমি জানতাম উর্মির ভালোবাসা ভাগ করে মনু আর বেশি দিন বাঁচবে না। জীবনের সমস্ত স্বপ্ন ভেঙে যাবার পরে ওই একটি প্রতিশ্রুতি আমার পঙ্গু ছেলেটাকে বাঁচিয়ে রেখেছিল। কিন্তু উর্মি তখন তন্ময়কে এখনই বাঁচতে চাইছে। কি করবে সে? এতদিন মনুর জন্য যা করেছে, আর স্বার্থপরের মতো কত চাইবো ওর কাছে।
একটা সুযোগ দিতে পারতে। সুযোগ দেওয়া না দেওয়ার কথা নয় উর্মি, তোমার আমার মনুর সবার নাগালের বাইরে। কোনো সুযোগ পেয়ে শেষ টানা যায় না। মনু শুধু তো আমার ছেলে নয়, আমার অনেক দুঃখের সঙ্গী, আমার বন্ধুও ছিল সে। জীবনে অনেক বড় বড় স্বপ্ন দেখত, হ্যাঁ, আর তার সেই স্বপ্নের বীজও বুনেছি আমি। নিঃশব্দে ওই স্বপ্ন থেকে ওকে দূরে সরিয়ে দিলাম। আমি আপনি একটা চেয়ারে উঠে বাথরুমের ক্লোরালিনের শিশিটা নামিয়ে নিয়ে আসি। হ্যাঁ, 5টা ট্যাবলেট জলে গুলে দিয়েছিলাম। মনু এক ঢোকে সবটা খেয়ে নেয়, কিন্তু ও বলল এত তেতো লাগছে, তাই তলানিটা রয়ে যায়। আমি পাশে বসে ওর হাতটা কোলের উপর তুলে নিয়েছিলাম, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে দেখতে পাচ্ছিলাম ওর চোখ দুটো ঘুমে বুঝে আসছে। আমি তো জানতাম মনু আর কোনোদিন জাগবে না। একদম বুঝে ফেলার আগে একবার স্পষ্ট করে তাকালো, মুখে এক অদ্ভুত হাসি, যেন সবটা বুঝতে পেরেছে আর মনে মনে আমায় ধন্যবাদ জানাচ্ছিল। কিন্তু কোনো কথা বলতে পারিনি, জিভ ততক্ষণে ভারী হয়ে এসেছে। একটা সময় কোলের থেকে হাতটা নামিয়ে রেখে চলে এলাম। জীবনে যে যে স্বপ্ন দেখতে চাইছিল, হয়তো ওই স্বপ্নই ও দেখতে লাগলো। মা, কি করেছো তুমি? এই শেষটা ভেবে দেখেছো? আমার আমার ভীষণ ভয় করছে, নিজেকে ঘেন্না হচ্ছে আমার। যা করেছি জেনে বুঝেই করেছি। শেষটা শুরুতেই ভাবা হয়ে গিয়েছিল। আর এর জন্য নিজেকে দায়ী করছো কেন? জোড়হাটে ফিরে গিয়ে দেখবে তোমার নতুন সংসারের কাছে সবটাই স্বাভাবিক হয়ে গেছে। জীবনটাকে দেখার বয়স তোমাদের। এখনই ভবিষ্যতের স্বপ্নকে মনে রেখে দেবে কেন? ঠিক আছে মা, চুপ করো। ভেঙে পড়ছিস কেন? আমি তো রইলামই, তোরা সুখী হবি এই বিশ্বাসের জোর আমার আছে। আপনি এ অসম্ভব। জীবনটা এরকমই মেজর লাগে। আজ আগামীকালের কথা বলা যায় না। পুরনো ঘটনার সঙ্গে নতুন দিনের গরমিল ঘটে অহরহ। আর রঞ্জনা, তুমি ঠিকই ভেবেছিলে, হয়তো অন্য কোনো ট্যাবলেট দিয়ে শিশুটাকে আগের মতো করে রাখতে পারতাম, কিন্তু ছেলেকে ওষুধ খাইয়ে শেষ ঘুম পাড়িয়ে দেবার পর অত ভাবনা কি আর মায়ের মাথায় আসা সম্ভব বলো? তাই আমিও পারিনি, ধরা পড়ে গেলাম। ডক্টর তরফদার, আপনি কি ডেথ সার্টিফিকেটে সই করতে রাজি? হ্যাঁ রাজি, কিন্তু তার বোধহয় আর কোনো উপায় নেই। আছে, পোস্টমর্টম করতে হবে না। যদি কোনো প্রশ্ন ওঠে তাহলে আমি বলবো আমি ভুল করে মৃন্ময় বাবুর পাশে ওষুধের শিশিটা রেখে দিয়েছি। রঞ্জনা, রঞ্জনা, কি বলবো তোমার? তোমার কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। এত ছোট হয়ে গেলে শুধুমাত্র নিজের একটা প্রতিশোধ নেবার জন্য। চুপ চুপ, আর কথা বলো না। তুমি আর আমি তো একা হয়ে গেলাম। এখন এখন দুজন দুজনকে ধরে বাঁচবো। মনুর জন্য আমাদের যতটুকু ভালোবাসা তা দিয়েই তোকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা দুজনে ওই বাগানে পাশাপাশি বসবো। মনুর কথা ভাবতে ভাবতে কখন সন্ধে নেমে আসবে, বাগানে অন্ধকার নামবে, তখন মনু এসে আমাদের পাশে বসবে। আমরা বুঝতে পারবো বলো, ও আমাদের কাছেই আছে। ও কি আমাদের একেবারে ছেড়ে চলে যেতে পারে বলো? বলো রঞ্জনা, ও কি আমাদের একেবারে ছেড়ে চলে যেতে পারে? বলো রঞ্জনা।